দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সারোয়ার। আজকে সরাসরি সম্প্রচারে জনতার কথা অনলাইনে। দর্শক, আজকে আমরা কথা বলবো বর্তমান সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। ছাত্র আন্দোলন, ছাত্রদের উপর পুলিশি নিপীড়ন, ডাকসুর ভিপি নুরুল হক নূর ৭১ টিভি বর্জনের যে ডাক দিয়েছেন, তার সেটিকে নিয়ে যে ক্রিয়া প্রতিক্রিয়া, এই সব কিছু মিলিয়ে আমার আমার আজকের অতিথি আহ, বিশিষ্ট সাংবাদিক ইমরান আনসারী এবং জনাব ইলিয়াস হোসেন। ইমরান আনসারী এবং ইলিয়াস হোসেন, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের সরাসরি সম্প্রচারে। ধন্যবাদ আপনাকেও আমাকে আমন্ত্রণ জানাবার জন্য প্রথমবারের মতো। আহ, আমরা প্রথমেই যেতে চাই ইমরান আনসারীর কাছে। আপনি জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে ধর্ষণ বিরোধী আন্দোলন শুরু হয়েছে। তো ইতিমধ্যে তাদের উপর পুলিশি নির্যাতন হয়েছে, বেশ কয়েকজনকে পুলিশ তুলে নিয়ে গেছে, গুমের অভিযোগ এসেছে। তো কিভাবে দেখেন এই বিষয়টি? আপনার সঙ্গে আপনাকে দিয়ে শুরু করতে চাই, ইমরান আনসারী। ধন্যবাদ। দেখুন, এই যে আন্দোলনটি হচ্ছে সেটি হচ্ছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর নেতৃত্বে। বিশেষ করে এই আন্দোলনটির সূত্রপাত হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে। তারপর থেকে জনগণের দাবি নিয়ে, জনমানুষের দাবি নিয়ে, যেখানেই ইনজাস্টিস হচ্ছিল বাংলাদেশে, সেখানেই এই একটি গ্রুপ তারা দাঁড়াবার চেষ্টা করেছেন, মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন। আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে যে তারা বয়সে অনেক ছোট, অনেক তরুণ হতে পারে, কিন্তু তারা খুব দূরদৃষ্টি সম্পন্ন এবং তারা জাস্টিসের পক্ষে কথা বলতে জানেন। আপনি দেখেছেন যে চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসা একটি ঘটনা ঘটেছে। হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা তারা একটি আন্দোলন করেছে। প্রথমবারের মতো কাউমি মাদ্রাসায় তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে পর্যন্ত নুরুল হক নুরু কিন্তু সমর্থন দিয়েছেন যে ছাত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে বাংলা রাজপথে তারা নামবেন। এ থেকে আমি যে বিষয়টি বুঝতে পারি যে ইংরেজিতে একটি কথা আছে, ইনজাস্টিস এনিহোয়ার ইজ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। এই যে মূল মন্ত্রটি, জাস্টিস অ্যান্ড ইনজাস্টিসের যে মূল মন্ত্রটি বাংলাদেশের যুব সমাজ তারা বুঝে গেছে, এবং বুঝে যাবার কারণেই আমরা বেশ কয়েকটি আন্দোলন দেখতে পেয়েছি। শুধু কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হয়েছে, কিন্তু ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন কিন্তু তাদের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। তাদের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে রাজপথে মানুষ যে গাড়ির নিচে পড়ে মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, সড়ক সংস্কারের যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু তাদের মধ্য থেকে আমরা দেখেছি, এবং হাজার হাজার যুবক শ্রেণী ছাত্র সমাজ কিন্তু তাদের পিছনে নেমে এসেছে। তার একটি কারণ, তারা একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আন্দোলনটি করেছেন এবং জনমানুষের সমর্থন নিয়ে তারা কিন্তু আন্দোলনটি করেছেন, যার কারণে আনসারী, আপনি জানেন যে ৭১ টিভি বলে বাংলাদেশে একটি টেলিভিশন আছে। এই টেলিভিশনটি মূলত আওয়ামী লীগের প্রোপাগান্ডা মেশিন। সত্য মিথ্যা মিলিয়ে তারা সবসময় আওয়ামী লীগের ইনজাস্টিসকে জাস্টিসে পরিণত করতে চায়, তারা প্রতিষ্ঠিত করতে চায়। তো সাম্প্রতিক সময় আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে নূরের একটি মন্তব্যকে, ওই যে যে কথিত যে ধর্ষিতা, আহ, তার কিছু ছবি প্রসঙ্গে, তার সঙ্গে পূর্ব সম্পর্কে যে নূরের একটি মন্তব্যকে তারা অপব্যাখ্যা করে তারা নূরের বিরুদ্ধে নানা প্রচারণা প্রোপাগান্ডা চালাচ্ছেন এই ছাত্র আন্দোলনকে দমন করার জন্য। যেমনটি তারা করেছিলেন ব্যারিস্টার মইনুল হোসেনকে হিউমিলিয়েট করার জন্য, মাসুদা ভাট্টিকে ব্যবহার করে। তো এই যে অপব্যাখ্যা বা সবকিছু, এই বিষয়টি নিয়ে আমি আসছি আপনার কাছে। তার আগে একটু ইলিয়াস হোসেন, আপনি কিভাবে দেখছেন এই যে ধর্ষণ বিরোধী আন্দোলন, এই যে ৭১ টেলিভিশন বন্ধের ডাক দিয়েছেন ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর, এবং ব্যাপক সাড়া পড়েছে এই ডাকে? আপনি কি মনে করেন, কিভাবে দেখেন? কনক ভাই এবং ইমরান আনসারী দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের সাথে যেসব দর্শক এই মুহূর্তে দেখছেন সবাইকেই অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে বাংলাদেশে আজকের
মানুষ বুঝতে পেরেছে যে বাংলাদেশে এখন দুইটা পক্ষ, একটা হচ্ছে দেশপ্রেমিক বাংলাদেশি, আরেকটা হচ্ছে ভারতপ্রেমী। বাংলাদেশে এখন ওই ভারতপ্রেমীরা বলার চেষ্টা করেন যে আরেকটা পক্ষকে পাকিস্তানি, তারপরে হচ্ছে জামাত শিবির নানান নামে ডাকেন। বাংলাদেশের মানুষ যদি এখন পাকিস্তানের কাছে গিয়ে ধরুন কান্নাকাটিও করে যে আমরা পাকিস্তানি হতে চাই, তোমরা আমাদের সাথে একসাথে আসো, তারপরেও সম্ভব না, সেই রাস্তা বন্ধ। মনে করেন যে বাংলাদেশে পাকিস্তানের প্রেমীরা আছে, থাকলেও লাভ নেই, কিন্তু এখন আমাদেরকে ক্ষতি করছে হচ্ছে ভারত প্রেমীরা, যারা আজকে বাংলাদেশকে দুটি ভাগে ভাগ করেছে। সেই ভাগের মধ্যে আজকে ধর্ষক শ্রেণী বলুন আর ৭১ টেলিভিশন বলুন কিংবা আওয়ামী লীগ ছাত্রলীগ যাই বলুন, তারা সবাই একটাই দল। এখন নুরুল হক নূরের বিরুদ্ধে কথা বলার কারণ কি? কারণ কিন্তু নুরুল হক নূর ওই মেয়েকে নিয়ে কি কথা বলেছে সেটা না। সেটা যদি সমস্যা হতো বা ধর্ষণ যদি নাকি ৭১ টেলিভিশনের সমস্যা হতো, তাহলে কিন্তু 18ই ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে যখন ৪ সন্তানের জননী ধর্ষিত হয়েছিলেন, সেদিন কিন্তু ৭১ টেলিভিশনে একটা টক শো হওয়ার কথা, মানে দরকার ছিল, সেটা কিন্তু হয় নাই। অতএব ধর্ষণ তাদের সমস্যা না, কিংবা কোনো একটা না, মেয়ে, ইলিয়াস টক শো হয়তো হয়েছে, কিন্তু যে পরিমাণ অবস্থান নেওয়া প্রয়োজন ছিল সেই অবস্থান তো তারা নেয়নি। সেটা নিয়ে টক শো হয় নাই, কিংবা সেই ঘটনার পরে জামিনে বের হয়েছে। আজকে যদি সেই মেম্বার রুহুল আমিন সে যদি মনে করুন যে জামাতের কোনো একজন নেতা হতো বা শিবিরের কেউ একজন হতো, তাহলে ৭১ টেলিভিশন তো সারাদিনে নিউজ টিউজ বিজ্ঞাপন টিজ্ঞাপন বাদ দিয়ে তারপরে এটা নিয়ে টক শো করতো যে কিভাবে জামিন হলো। সেই রুহুল আমিন কিন্তু এখনো পর্যন্ত, যখন সারা বাংলাদেশে ধর্ষণ নিয়ে এত কথাবার্তা হচ্ছে, তখনও কিন্তু সেই রুহুল আমিন জামিনেই আছে। তো আপনি রাষ্ট্রের সর্বোচ্চ আইনের যে বিধান করেছেন যে ধর্ষণের শাস্তি হচ্ছে গিয়ে ফাঁসি, হুম। ২ দিন আগে রংপুরের ছাত্রলীগের যে সভাপতি, তাকে জামিনে বের করা হয়েছে, তার বিরুদ্ধে সুস্পষ্টভাবে ধর্ষণের অভিযোগ ছিল। এই আন্দোলনের মধ্যে গত পরশুদিন সে জামিনে বের হয়েছে। তো এখন আপনি যদি তার বিচারই না করেন, শুধুমাত্র আওয়ামী লীগ আর ছাত্রলীগ করলেই তাদেরকে বাঁচিয়ে দেন, তাহলে আর ধর্ষণের এই সর্বোচ্চ শাস্তি দিয়ে লাভ কি? যেই শাস্তি এখন আমাদের বিধানে আছে সেটা আপনি নিশ্চিত করেন, তাহলেই তো যথেষ্ট। আপনি এবং ইলিয়াস, আমি যদি বলি যে সাম্প্রতিক সময়ে সিলেটে যে যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটলো, সেই ঘটনাটি নিয়েও কিন্তু এদের তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যতটুকু তারা নূরকে নিয়ে মেতে উঠেছেন। একেবারেই না। এই যে আপনি নিশ্চয়ই জানেন যে এই যে ধর্ষণের যে বিষয়টা আজকে এসেছে, নুরুল হক নূরের এক সহযোগী তার বিরুদ্ধে, বা নুরুল হক নূর হচ্ছে সেটাকে সহযোগিতা করেছে, তার কাছে বিচার দেওয়ার পরে সে বিচার করে নাই, এই কথাগুলো যে এসেছে, সেই জায়গায় আপনি দেখুন সেটাকে, এই বাংলাদেশে যে ধর্ষণ বিরোধী যে আন্দোলনটা হচ্ছে, সেটাকে স্থিমিত করার জন্য, সেটাকে নিচে নামানোর জন্যই কিন্তু এটা সাজানো হয়েছে। এবং সেটা কারা সাজিয়েছে, সরকারের কোন কোন সংস্থা করছে, সেটা আমরা জানি। সেই মেয়ের পক্ষে একা এ ধরনের একটা সমাবেশ করা সম্ভব না। এখন যারা করছে তাদেরকে সহযোগিতা করছে হচ্ছে ৭১ টেলিভিশন। তাদের কাছে এই বিষয়টা অনেক বড় করে এসেছে, যতটা না রংপুরের ঘটনা কিংবা অন্য নোয়াখালীর যে ঘটনা ঘটেছে সেই ধর্ষণের ঘটনাগুলো ৭১ টেলিভিশন এতটা বিশালভাবে তারা প্রচার করেনি। এবং সম্ভবত আজকে জুনায়েদ সাকি সহ বিরাট একটা প্যানেল তারা তৈরি করেছে, সেখানে কয়েকজন চরিত্রহীন আছে, এর মধ্যে ইশতিয়াক রেজা থেকে শুরু করে, যারা কিনা বাংলাদেশের মিডিয়াতে একটা পতিতাবৃত্তির বীজ বপন করেছে। আপনি জানেন যে জয় মামুন, এই ইশতিয়াক রেজা, মোস্তফা ফিরোজ, তাদের একটা সবার মিলে একটা ইনস্টিটিউশন আছে যেখানে তারা উপস্থাপিকাদেরকে ট্রেনিং করে। তো এই ট্রেন আপ করার মধ্য দিয়ে তারা বলেন যে তাদেরকে বিভিন্ন টেলিভিশনে চাকরি দেবেন। আসলে মূল উদ্দেশ্য সেটা না। মূল উদ্দেশ্য হচ্ছে যারা তাদের সাথে রাতে থাকার জন্য রাজি হয়, তাদেরকে একমাত্র তারা বিভিন্ন টেলিভিশন নিয়ে যায়। ইশতিয়াক রেজা তার গাজী টেলিভিশনে, মোস্তফা ফিরোজ তার বাংলা ভিশনে নিয়ে যেত। এটা হচ্ছে তাদের মূল কাজ। সেই ধর্ষকদেরকে নিয়ে আজকে ৭১ টেলিভিশনে ধর্ষণ বিরোধী বা নুরুল হক নূর কি বলেছে সেটা নিয়ে, তো আপনি নুরুল হক নূর যে কথাটা বলেছে, যেই মেয়ে কিনা বিয়ের আগে লঞ্চের ক্যাবিনের মধ্যে সেই ছেলের সাথে ছবি ভাইরাল হয়েছে, সেটার বিচার করেন। তো সে যদি প্রস্টিটিউট না হয়, প্রস্টিটিউশন যদি সে না করে থাকে, তাহলে সে সেখানে যাবে কেন? সে লঞ্চের কেবিনে তার সাথে থাকবে কেন? হয়তো ইলিয়াস, বিষয়টা হচ্ছে এক ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল, তাদের মধ্যে এক ধরনের রিলেশনশিপ ছিল। সেই রিলেশনশিপের একটা পর্যায়ে হয়তো তাদের মধ্যে এক ধরনের ইন্টিমেসি হয়েছে, কিন্তু সেটাকে এখন ধর্ষণ বলে অভিযোগ করাটাও নিশ্চয়ই মনে করি যে নুরুল হক নূরের
ওই যেই ছেলেকে এটা করা হয়েছে সেই ছেলের পেছনে তাকে আগে থেকে আওয়ামী লীগ লাগিয়েছে বা ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থা লাগিয়েছে, লাগিয়ে আজকে এই পরিস্থিতি তৈরি করেছে। সেই নারী আমার শরৎ মনে ভাই, হয় আমি আলোচনাটা ফিরতে চাই। সন্তান জি, আমি যদি কোনো ঘটনা ঘটেও থাকে, সে কোনোদিন রাস্তায় গিয়ে বসে এভাবে মানুষের সামনে ওপেনলি কথা বলবে? তাকে হিউজ পরিমাণে টাকা দেওয়া হয়েছে এবং টাকা দিয়ে আগে থেকেই তাদের চরিত্র মানুষের সামনে একটা খারাপ জায়গায় নিয়ে আসার জন্য সে এই পরিকল্পনার একটা অংশ হিসাবে কাজ করেছে। এবং ইলিয়াস, যেভাবে ওই মেয়েটি টিএসসি তে যেভাবে সামিয়ানা টাঙিয়ে বসেছে, প্রস্তুতি নিয়ে বসেছে, তো তাতে বোঝাই যাচ্ছে যে সরকারের একটি পৃষ্ঠপোষকতা আছে। যেভাবেই হোক নুরুকে, ডাকসুর সাবেক ভিপি নূরকে একটু হেয় প্রতিপন্ন করা, আন্দোলনকে একটু ভিন্ন খাতে প্রবাহিত করা। তো দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের কাছে আমরা একটু পরে আসব, আপনারা আমাদের সঙ্গে যোগ দেবেন আমরা আশা করি। যারা এই অনুষ্ঠানে যোগ দিতে চান, দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে প্রস্তুত থাকুন। আমি একটু পরে আপনাদের কথা শুনবো। এই ইস্যুগুলো নিয়ে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগ দেবেন। ইমরান আনসারী, আপনার কাছে জানতে চাই, জি, আপনি যে কথাটা প্রথমে শুরু করেছেন যে ৭১ টেলিভিশন আওয়ামী লীগের প্রচার প্রপাগান্ডা নিয়ে কাজ করে, আমি আপনার এই মতটির সাথে, এই আর্গুমেন্টের সাথে সম্পূর্ণ একমত নই। ৭১ টেলিভিশন আসলে এজেন্ডা নিয়ে কাজ করে ভারতের হিন্দুত্ববাদের যে আদর্শ, যে সাভারকার 1920 সালে যে আদর্শটি প্রতিষ্ঠা করবার জন্য একটি বই লিখেছিলেন, হিন্দুত্ব বা হু ইজ হিন্দু। আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ হয়ে মিয়ানমার পর্যন্ত একটি অখণ্ড ভারত রাষ্ট্র, যার ধর্ম হবে হিন্দু, যার সংস্কৃতি হবে হিন্দু, ভাষা হবে হিন্দু সংস্কৃতি, সেই যে আদর্শ, সেই হিন্দুত্ববাদী আদর্শকে বিস্তার করবার বিভিন্ন ধরনের প্রজেক্ট কিন্তু ভারত থেকে শুরু করে আফগানিস্তান, পাকিস্তান হয়ে বাংলাদেশ পর্যন্ত রয়েছে। সেই প্রজেক্টের একটি অংশ বলে আমি মনে করি এই ৭১ টেলিভিশনকে। তারা কিন্তু আপনি দেখবেন যে শেখ হাসিনা যখনই হেফাজতের সাথে মিটিং করে, তারা কিন্তু খুব গর্বের সহিত শেখ হাসিনার সেই যাওয়াটাকে, শেখ হাসিনাকে হুজুরদের সাথে বা কওমি আলেমদের সাথে বসাটাকে সমালোচনা করেন। যেমন পাঠ্যপুস্তকে ইসলাম বিদ্বেষী অনেক প্রবন্ধ যখন আসছিল, তখন বিশেষ করে কওমি উলামায়ে কেরামদের পক্ষ থেকে এটার বিরোধিতা করা হয়েছিল। এবং আমি পার্সোনালি, আমি যেহেতু কুমিল্লা অঞ্চলের মানুষ, আহমদ রাজার অনুসারী লোকেরাই এখানে আলেমরা বেশি থাকে, তাদের সাথে কথা বলছিলাম। তারা প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন, যাদেরকে সুন্নি বলা হয়। তারা কথা বলেছেন যে পাঠ্যপুস্তক থেকে সেই ইসলাম বিদ্বেষী সেই জিনিসগুলো কিন্তু সরাতে হবে। প্রধানমন্ত্রী কিন্তু সেটি করেছিলেন। সেটারও কিন্তু আমি সমালোচনা কিন্তু একমাত্র ৭১ টেলিভিশনে কিন্তু আমি দেখেছি। শাহরিয়ার কবির সহকারে শুরু করে ইসলাম বিদ্বেষী যে গ্রুপটা আছে, ডি ইসলামাইজেশন প্রজেক্টের অংশ হিসেবে ভারতের, তারা কিন্তু সেই কাজগুলো করছে। এই পলিটিক্সটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তারা কিন্তু আওয়ামী লীগের পারপাস সার্ভ করতেছে না, তারা সার্ভ করছে বাংলাদেশে ডি ইসলামাইজেশন প্রজেক্ট, চরম ইসলাম বিদ্বেষকে ছড়িয়ে দিয়ে এখানে একটা সেকুলার, মানে যে অর্থে মানে ইসলাম বিদ্বেষী একটা পরিবেশ তৈরি করবার জন্য তারা কিন্তু বিভিন্ন এজেন্ডা সেটিং করছেন। গণমাধ্যমের একটি কাজ কিন্তু টু এডুকেট, টু এন্টারটেইন, টু এক্সপ্লেইন। তার পাশাপাশি গণমাধ্যম আরেকটি যে কাজ করে সেটি হচ্ছে এজেন্ডা সেটিং করে। গণমাধ্যমের আপনি যদি দেখেন যে এই সিএনএন বা ফক্স টেলিভিশনে, তারা কিন্তু ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু জর্জ ফ্লয়েডের যে ঘটনাটি, সেই ঘটনাটি কিন্তু সামনে নিয়ে আসে, কিন্তু সিএনএন কিন্তু সামনে নিয়ে এসে আন্দোলনকারীদের সাথে এক ধরনের এজেন্ডা সেটিং এর মধ্য দিয়ে কিন্তু এই বিষয়টি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। ঠিক এমনি ভাবে ভারতীয় যে হিন্দুত্ববাদ মানে কিন্তু হিন্দু ধর্মের আমি বিরোধিতা করছি না, এটি একটি উগ্র, যেমন আমরা আইসিস এর বিরোধিতা করি, তেমনি ভাবে হিন্দুত্ববাদ কিন্তু একটি আদর্শ, একটি উগ্র আদর্শ, যে আদর্শের মধ্য দিয়ে আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত এই আদর্শকে প্রতিষ্ঠা করতে চায়। তো যারা এজেন্ডা সেটিং করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের যুব সমাজ জেগেছে। আপনারা দেখেছেন এই সরকার ক্ষমতায় থাকতেই ৭১ টেলিভিশন সহ ৩০টি চ্যানেল সরকারের পক্ষে থাকা সত্ত্বেও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে আন্দোলন সংগ্রামের সূতিকাগার, সেখানে কিন্তু ভারতের আগ্রাসন বিরোধী আবরার ফাহাদের স্মরণে যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু সেখানে হয়েছে। আজকে বিভিন্ন একাডেমিয়াতে, আজকে বিভিন্ন একাডেমিক পরিমণ্ডলে, বিভিন্ন ওয়েবিনার গুলোতে বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা হচ্ছে। আমি এজেন্ডা সেটারদের সাথে বলতে চাই, ভারতীয় হিন্দুত্ববাদ বাংলাদেশ নামক রাষ্ট্রে কখনো আধিপত্য বিস্তার করতে পারবে না। এই জন্য, যার কারণ হচ্ছে বাংলাদেশ একটি ইউনিক কান্ট্রি, যেখানে সব মানুষের ভাষা হচ্ছে বাংলা, আর সেখানের বেশিরভাগ মানুষের ধর্ম হচ্ছে ইসলাম। এই
পাক ভারত উপমহাদেশে হিন্দুত্ববাদ বা উগ্র ব্রাহ্মণ্যবাদ যেটাকে বলি সব জায়গায় বিস্তার করতে সক্ষম হয়েছে, কিন্তু আমাদের এই বাংলায় এটা কিন্তু কখনোই এটা ডমিনেন্ট শক্তি হিসেবে আসে নাই। 200 বা 300 বা 1000 বছরের যদি হিস্ট্রি আমরা বিশ্লেষণ করি, তো আমরা যেটা বলি আজকে এই 71 টেলিভিশনের যে বর্জনের যে এই ঘোষণা, এটি নুরুল হক নূর হয়তো উচ্চারণ করেছেন, কিন্তু এই বর্জন কিন্তু অলরেডি আলেম সমাজ কিন্তু তারা এটাকে স্বীকৃতি দিয়েছেন। বিশিষ্ট কয়েকজন আলেম কিন্তু আমি দেখেছি যে বর্জনের ঘোষণা দিয়েছেন। কিন্তু এই বর্জন নিয়ে আমাদের সাংবাদিক সমাজ বা আওয়ামীপন্থী সাংবাদিকরা কেন এত উচ্ছ্বসিত হচ্ছেন, কেন এত মাঠে নেমেছেন, এজেন্ডা নিয়ে নেমেছেন? আমি একটু স্মরণ করে দিতে চাই, এই বর্জন নিয়ে আপনারা কেন এত সোচ্চার হচ্ছেন? এই বর্জনের রাজনীতি তো আজকের না। মাওলানা আব্দুল হামিদ খান ভাষা নিয়েও পত্রিকা পড়িয়েছেন, পত্রিকা বর্জনের ডাক দিয়েছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু তিনি পত্রিকা যেমন চ্যানেল আর টিভি, আপনার এনটিভি, তাদেরকে কিন্তু বিরোধী দল থাকার সময় কিন্তু তিনি বর্জন করেছিলেন, তাদেরকে প্রবেশ করতে দেননি। বর্তমান সময় ডেইলি স্টার, প্রথম আলো, তাদেরকে কিন্তু প্রধানমন্ত্রীর অফিস থেকে কিন্তু বর্জন করা হয়েছে। তখন তো আপনাদের কোনো বক্তব্য দেখি না। এমনকি দিগন্ত টেলিভিশন, আমার দেশ, আপনার ইসলামিক টেলিভিশন, এই শাহবাগের মঞ্চে যখন বর্জনের ঘোষণা দিল, তখন তো সাংবাদিক নেতারা কোনো বক্তব্য দেন নাই। বন্ধ করে পরে বর্জন না, শুধু বন্ধ করে পর্যন্ত দেওয়া হলো, চ্যানেল 1 বন্ধ করে দেওয়া হলো, তখন তো কোনো বক্তব্য শুনি নাই। আমি ব্যক্তিগতভাবে গণমাধ্যমের কর্মী হিসাবে কোনো গণমাধ্যম বন্ধ হয়ে যাক তার পক্ষে নেই। আমি মুক্ত গণমাধ্যম, আমি চাই একটি প্রতিযোগিতাপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, বহুমাত্রিক, বহুমতের সমন্বয়ে একটি গণমাধ্যম থাকবে। সব চ্যানেল একই পক্ষে কথা বলবে, এটা আমি চাই না। সেই জায়গায় 71 টেলিভিশন থাকবে, কিন্তু ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সংহতি, জাতীয় সংহতি যেটাকে ধ্বংস করে, আমাদের একটা ইউনিক আইডেন্টিটি, আমরা বাংলা ভাষাভাষী, আমাদের ইসলাম, এর বিরুদ্ধে এটা কথা বলা মানে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলা, এর বিরুদ্ধে কথা বলা মানে আমাদের জাতীয় সংহতিকে বিনষ্ট করা। এই ডিভাইড এন্ড রুল ব্রিটিশরা করেছিল, যার ফলে যার পরবর্তীতে ভারত এখন বাংলাদেশের জাতীয় সংহতিকে বিনষ্ট করে, বাংলাদেশের জাতীয় সংহতিকে ধ্বংস করবার মধ্য দিয়ে বাংলাদেশের আধিপত্য বিস্তার করতে চায়। যার অংশ হিসেবে তারা আওয়ামী লীগকে বেছে নিয়েছে। আওয়ামী লীগ মাঝে মাঝে তাদের, বেশিরভাগ সময় তাদের কথা শুনে মাঝে মাঝে আবার ইউটার্ন করে ফিরে আসে। আমি মনে অনেক বেশি বলি। আনসারি না, আপনি ঠিক আছে। যে বিষয়টা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, যে ধরুন দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে গেল, ইসলামিক টিভি বন্ধ হয়ে গেল, 21 টেলিভিশনের উপর হামলা হলো, আমাদেরকে জেলে নিয়ে গেল, রাষ্ট্রদ্রোহের মামলা দিল, 21 টেলিভিশন গায়ের জোরে দখল করলো। তো কোনো সাংবাদিক নেতাদের কিন্তু কোনো সারা শব্দ ছিল না, না, সবাই তখন মহা চুপচাপ, মনে হচ্ছিল যেন সঠিক কাজটি হয়েছে। তো নূর এই প্রোপাগান্ডা মেশিন বয়কটের ডাক দিয়েছে, বর্জনের ডাক দিয়েছে। এর আগেও বিভিন্ন মহল থেকে, যেমনটি আনসারি বলছিলেন, যে ওলামায়ে কেরামদের পক্ষ থেকে বলা হয়েছে। তো আজকে দেখলাম কি সাংবাদিক কুদ্দুস আফরাদ, সাজ্জাদুল ইসলাম না আলম তপু, এরা মিলে বিবৃতি দিচ্ছে যে ইহা অন্যায়, ইহা মহা অন্যায়, গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ, ইত্যাদি ইত্যাদি, কি যেন বলতেছে আর কি, এগুলো পড়ার রুচি হয় না। আমার সহকর্মী ইলিয়াস কিন্তু প্রাথমিক বক্তব্যটা উঠিয়েছিলেন যে আওয়ামী পন্থী বা বিশেষ করে ভারতপন্থী, ভারতপ্রেমী আমাদের সাংবাদিক সমাজ কিন্তু আমাদের সাংবাদিক সমাজে ডমিনেন্ট করে সব সময়ের জন্যই। যার ফলশ্রুতিতে কি হয়েছে, সাজ্জাদ আলম খান তপু হয়তো মনে প্রাণে চাননি বিবৃতিতে দিতে, বা কুদ্দুস আফরাদ ভাই হয়তো চাননি। আমি ইউনিয়নের রাজনীতি করি, তো কিন্তু তারা তাদের ভোটের রাজনীতির হিসাব করে দেখেছে যে আমরা যদি এই বিবৃতিটি না দিই, তাহলে ভোটের মাঠে আগামীতে আমাদেরকে পস্তাতে হবে। আমি এই জায়গায় দ্বিমত করছি যে উনি চাননি বলে কোনো কথা নাই, উনি চেয়েছেন বলে উনি স্বাক্ষর করেছেন, সজ্ঞানে উনি স্বাক্ষর করেছেন। তো এখানে যদি কোনো ইল মোটিভ থাকে, ভোটের রাজনীতিও যদি থাকে, উনি গণমাধ্যমের বিরুদ্ধেই যখন বন্ধ হয়ে গেল তখন তিনি বললেন না। এখন ওনার এত প্রীতি কেন বাইরে উঠলে, কেন বুঝলাম না। ইলিয়াস, আপনি কি মনে করেন? আমি তো আসলে একটু ভদ্রভাবে কথা বলতে চাই, কনক ভাইয়ের সাথে মানে অভদ্র হয়ে কথা বলতে চাই না। বিষয় হচ্ছে বাংলাদেশের যেসব সাংবাদিকরা এখন আছে, এদেরকে আমি সাংবাদিক মনে করি না। তারা আমাদেরকে বলে থাকেন যে কথিত সাংবাদিক, তারপরে অনলাইন ব্যক্তিত্ব, তারপরে সোশ্যাল ওয়ার্ক, এই কি অ্যাক্টিভিস্ট এইসব বলে। সাংবাদিক বলতে শরম করে। শরম কিসের জন্য করে? সাংবাদিক বলতে আমরা ইউটিউবে টাকা খাই এই জন্য, আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি এই জন্য। একটা চ্যানেল বাংলাদেশে আছে যার বর্তমানে
ইনকামের সবচাইতে বড় খাত হচ্ছে ইউটিউব না, একটা চ্যানেলের নাম বলেন। প্রতিটা চ্যানেল তাদের ইউটিউবের উপরে এখন ডিপেন্ডেন্ট। আপনি সারা অফিস যদি নাকি ইউটিউবের টাকায় চালাতে পারেন, আপনি কথিত সাংবাদিক হন না? আমি ইউটিউবে সাংবাদিকতা করলে কথিত সাংবাদিক হয়ে যাই না? আর এই প্রেস ক্লাবের যেসব সাংবাদিক বলতেছেন, এগুলোর বিচার হবে। আজকে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে আলোচিত ঘটনা হওয়ার দরকার ছিল, সেনাপ্রধান নিজে বলেছেন যে প্রধানমন্ত্রী তাকে গুমের নির্দেশ দিয়েছেন, তাকে দিয়ে গুম করিয়েছেন। এটার কোনো বিচার নাই? এটার জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া সম্ভব। এবং মানে ইলিয়াস, এই জায়গাটা আমি একটু কারেকশন দিতে চাই। সেনাপ্রধান যেটি বলেছেন যে গুম খুনের সঙ্গে প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা উপদেষ্টা তিনি সরাসরি ভাবে যুক্ত এবং তার নির্দেশেই ব্রিগেডিয়ার জিয়া সহ একটা গ্রুপ এই কাজটি করছে। যেহেতু প্রধানমন্ত্রীর কাজ করে বাংলাদেশে, আমরা এটা জানি। যেহেতু প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা এর সঙ্গে মূল ব্যক্তি, সেহেতু এই দায়িত্ব প্রধানমন্ত্রীর উপরই বর্তায়। অবশ্যই, কারণ হচ্ছে বাংলাদেশে অলিখিতভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই ডিফেন্স মিনিস্টার হচ্ছে গিয়ে এই তারেক সিদ্দিক। সো সে করা মানে হচ্ছে শেখ হাসিনা পরিবারের মানুষ, সে, তাকে দায়িত্ব তো আর এমনিতে দেওয়া হয়নি। অতএব শেখ হাসিনা কিছুই জানে না। বাংলাদেশের একটা মানে কমন একটা যে ধারাবাহিকতা, সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়টা সবসময় প্রধানমন্ত্রী নিজে রাখেন। প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশে অন্য কোনো মন্ত্রীকে দেওয়া হয় না। আমি আমার ছোটবেলা থেকেই দেখে আসছি, সেই খালেদা জিয়া থেকে শুরু করে আজ পর্যন্ত। কারণ এটা একটা সেন্সিটিভ জায়গা। সো এই সেন্সিটিভ জায়গার খবর শেখ হাসিনা রাখেন না, এটা যদি পাগলে বলে তারপরে বিশ্বাস করতে পারে, আমি বিশ্বাস করব না। অতএব সেটা তিনি জানেন। আর যদি নাও জেনে থাকেন, রাষ্ট্রের এত বড় একটা জায়গায় থেকে সেনাপ্রধান কে বলল সেই কথা শুনে সে গুম খুন করতে পারে না। এটার জন্য আন্তর্জাতিক আদালত পর্যন্ত তাকে আসতে হতে পারে। আর যেই ব্যক্তি এই কথাগুলো বলছেন, যার সাথে কথা বলেছে, আপনার অনুষ্ঠানেই দেখেছি যে তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ, এটা উনার বক্তব্য এবং সেনাপ্রধানের ভয়েস সেটা। তিনিও হয়তো, আমাদের বিশ্বাস, আন্তর্জাতিক আদালতে যদি মামলা হয় তাহলে তিনি গিয়ে সাক্ষ্য দেবেন। অতএব আলোচনা কিন্তু সেটা নিয়ে হওয়ার দরকার ছিল, সেটা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সেটা নিয়ে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে কোনো আলোচনা নাই। আরে ভাই, ভালো দোষ তো একজন করেছে, সেটা আজিজ বলুক অথবা তারেক সিদ্দিক বলুক, যে কোনো একজন, সেটা নিয়ে তো কথা বলতে হবে। এটা রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেই জায়গা নিয়ে কথা নাই। এখন সাংবাদিকদের আলোচনা এসেছে কেন ৭১ টেলিভিশনকে মানুষ বয়কট করছে। আপনারা যে কথাগুলো বললেন না, এর আগেও বিভিন্ন টেলিভিশনকে বয়কট করা হয়েছে, সেটা বিশেষ কিছু জায়গা থেকে বয়কট করা হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে, ধরুন, প্রধানমন্ত্রী কার্যালয়ে যেতে দেয় নাই, ওই যৌন জাগরণ মঞ্চে যেতে দেয় নাই, যেমন আমাদের ইটিভিও একসময় তারা বয়কট করেছিল। এইভাবে তারা ইসলামিক টেলিভিশন, দিগন্ত টেলিভিশন, এগুলোকে যেতে দেয়নি। তো সেটা বিশেষ একটা জায়গায়। কিন্তু এবার যে খেলাটা শুরু হয়েছে, ৭১ টেলিভিশন টিকবে না। কারণ আমি সহ অনলাইনে যারা কাজ করে, আমার বিশ্বাস প্রতিটা দেশপ্রেমিক ইউটিউবার সবাই এটার বিরুদ্ধে কাজ করছে, এবং তাদের যে সাবস্ক্রিপশনের যে সংখ্যা এবং ফলোয়ারের যে সংখ্যা, সেটা যেভাবে হু করে নামছে, তাদের টেলিভিশন টিকবে না। এবং আমি একটা ভিডিও আপলোড দিচ্ছি একটু পরেই, সেটাতে আমরা বলেছি যে মেঘনা গ্রুপ যদি ৭১ টেলিভিশনকে ফিনান্স করা থেকে বের হয়ে না আসে, তাহলে মেঘনা গ্রুপের যেসব পণ্য আছে সেগুলো আমরা বয়কটের ডাক দেব। এখন এবারের বয়কটটা কিন্তু অন্যরকম। অন্যবারের বিশেষ জায়গা থেকে বয়কট, এবারের সাধারণ মানুষ যারা আছে তারা বয়কটের ডাক দিয়েছে। অতএব আপনারা যতই চাপাচাপি করেন, সাংবাদিক নেতারা আপনারা বিজ্ঞপ্তি দেন আর টকশো করেন, লাভ হবে না। এটা একটা জায়গায় গিয়ে ঠেকবে, কারণ এবার সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। আমি একটু যোগ করতে চাই বিষয়টা। জি, আনসারি বলেন। আমি একটু যোগ করতে আচ্ছা, তার আগে আমি একটু বলতে চাই যে দর্শক, আমি একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে। আপনারা যারা আমার সঙ্গে কমেন্টসে একটি লিঙ্ক আমি শেয়ার করছি আপনাদের সাথে, আপনারা যারা এই অনুষ্ঠানে যোগ দিতে চান তারা সেই লিঙ্কটি ফলো করে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। জি আনসারি। জি, ইলিয়াস তো অনেক জনপ্রিয় মানুষ এবং খুব সুন্দর করে বলে। আমি হয়তো অত সুন্দর করে বলতে পারি না, বাট আমি যে বিষয়টা যেভাবে দেখি আর কি। দেখেন, ৭১ টেলিভিশন যেই এজেন্ডা সেটিং এর যে কাজটা করেছে, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে ইসলামের প্রতিপক্ষ হিসেবে তারা দাঁড় করিয়েছে। এই কথাটা কিন্তু, এই রাজনীতিটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এবং মুক্তিযুদ্ধকে ইসলামের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে। আপনি দেখেছেন যে ডক্টর কামাল হোসেন, একজন দেশপ্রেমী, বাংলাদেশের সংবিধান প্রণয়তা, একজন সিনিয়র প্রাজ্ঞ মানুষ, বঙ্গবন্ধুর সহচর,
এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে সম্মান করেন। খামোশ বলার কারণে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, একাত্তর টেলিভিশন বারবার এই খামোশ এই ভিডিও ক্লিপটি প্রচার করে তাকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। মইনুল হোসেন তিনি একটি কথা বলেছেন, তাকে কি নির্মম ভাবে জেলে নেওয়া পুরানো হলো। এটা কিন্তু এজেন্ডা সেটিং করে কিন্তু করা হয়েছে। আপনি দেখেন অধ্যাপিকা ডক্টর দিলারা হোসেন, তিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী সিনিয়র অধ্যাপক, তিনি টক শোতে অপিলে তিনি বলেছেন যে আমি এখানে ৭১ টেলিভিশন সভ্য মানুষ এখানে বসতে পারে না। আপনি দেখবেন এজেন্ডা সেটিং কিভাবে করে। করোনার সময় কি বলা হলো যে করোনায় আক্রান্ত যেসব লোকেরা মারা যাবে তাদেরকে পুড়িয়ে দেওয়া যেতে পারে। অথচ আপনি নিউ ইয়র্কে ছিলেন, নিউ ইয়র্কের একটি মুসলমানের লাশ দাফন, মানে আমাদের ইসলামের রীতিনীতি অনুযায়ী দাফন ব্যতীত একটি লাশও কি আপনার দাফন করা হয়েছে? এরকম একটি ঘটনা দেখাতে পারবেন? আমাদের কমিউনিটির প্রায় 350 লোক মারা গিয়েছিল যখন বন্ধুর কাছে যেতে পারতো না, আমরা উপরতলার লোক নিচের তলা যেতাম না, সেই সময়ও কিন্তু এই কমিউনিটির কিছু মানুষ রাস্তায় নেমে এসেছিল, তাদেরকে দাফন করেছিল। এগুলো কিন্তু ডিইসলামাইজেশন প্রসেসের অংশ হিসেবে করা হচ্ছে। এই পলিটিক্সটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। আমি আরেকটু কথা বলি, এই যে মাহমুদুর রহমান মান্না সাহেবের যে ভিডিও মানে ফোন আলাপটি কারা সম্প্রচার করেছিল এবং যার কারণে তাকে জেলে যেতে হয়েছে, ঠিক এমনি ভাবে প্রধানমন্ত্রী টু আমাদের সাবেক প্রধানমন্ত্রী যে ফোন আলাপ ফাঁস হয়েছে, মানে জাতিকে বিভক্ত করার জন্য, যেখানে একটা মিডিয়া ইন্টিগ্রেশনের দায়িত্ব পালন করবেন, যেখানে একটি মিডিয়া গণতান্ত্রিক পরিবেশের জন্য কাজ করবেন, সেখানে একটি মিডিয়া জাতীয় সংহতি বিনষ্ট ডেমোক্রেসির বিপরীতে কাজ করেছেন। তো এই পুঞ্জীবিত ক্ষোভটি হয়তোবা নুরুল হক নুরুর মুখ দিয়ে বেরিয়েছে, আমি এটা মনে করি, যার কারণে আজকে কিন্তু তার এই দাবি জনসমর্থন পাচ্ছে, তার দাবির পক্ষে কিন্তু মানুষ দাঁড়াচ্ছে। আজকে দেখেন আমার বক্তব্য শুনলে অনেকে বিএনপি জামাত যারা করেন তারা রাগান্বিত পারবেন, তারা কিন্তু জবান স্ট্রোক করেছেন, তারা কিন্তু এই বিষয়ে কোনো বক্তব্য দেন নাই, কিন্তু ঠিকই তার যে সমর্থক শ্রেণী আছেন, তার যে সমর্থকরা আছেন, তারা কিন্তু নুরুর এই বক্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন। এটা আমি এবং মধ্যপন্থীরা যারা কোনো আওয়ামী লীগও করেন না বিএনপিও করেন না, তারা কিন্তু নুরুল হক নুরুর পক্ষে অবস্থান নিয়েছেন, তার এই পক্ষে। এটি একটি বিশাল মানে উদাহরণ হয়ে থাকবে বাংলাদেশের মধ্যে, যে একটি যেই গণমাধ্যম জনগণের পক্ষে কথা বলার কথা, সে গণমাধ্যম জনগণের বিপক্ষে কথা বললে কি হয়। আমি এটাই বিশ্লেষণ করতে চাচ্ছিলাম আর কি। জি ধন্যবাদ আনসারি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বিষয়টি ইলিয়াস হোসেন উত্থাপন করলেন, যে সেনা প্রধানের একটি ফোন আলাপ সাম্প্রতিক সময় আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি প্রকাশ করেছি, এবং এই বিষয়টি নিয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে বাংলাদেশের এত বড় বড় সাংবাদিক, মহান সাংবাদিক, কারো কোমরে এতটুকু জোর হলো না যে এই বিষয়টি নিয়ে তারা একটা রিপোর্ট করবেন বা একটু আলোচনা করবেন। কারণ এই সেনা প্রধানের মুখ থেকে যেসব তথ্য বেরিয়ে এসেছে সেগুলো নিশ্চয়ই খুবই ভয়াবহ তথ্য, যেগুলো বিশ্লেষণের দাবি রাখে, যেগুলো নিয়ে নিশ্চয়ই অনেক বেশি সিদ্ধান্ত গ্রহণেরও কিছু বিষয় এর সঙ্গে যুক্ত আছে। তো এইসব সাংবাদিকের মুখে আমরা যখন, সাংবাদিক নেতা বা সাংবাদিকদের মুখে যখন আমরা বাংলাদেশ বা দেশপ্রেম বা ইত্যাদি কথা শুনি, তাতে আমরা খুবই আশ্চর্য হই। তো ইলিয়াস, আমাদের সঙ্গে ইতিমধ্যে অনেকেই যোগ দিয়েছেন, এবং যারা যোগ দিচ্ছেন আমি বলছি অনেকেরই স্ক্রিনে কোনো চেহারা নেই এবং ব্লার হয়ে আছে। আপনারা যদি ক্যামেরা অন না করেন, আমি আপনাদেরকে আসলে স্টুডিওতে নিতে পারবো না, এবং দয়া করে কেউ কোনো গালিগালাজ করবেন না, রীতি মেনে আপনারা কথা বলবেন। আপনারা মানে ভদ্রতার স্ট্যান্ডার্ড রেখে কথা বলবেন। যে যত খারাপ কাজই করুক, আমরা আমাদের মান আমরা বজায় রাখার চেষ্টা করব। প্রথমেই জনাব মোজাদ্দেদ, আপনাকে আমি নিচ্ছি। মোজাদ্দেদ সাহেব, আসসালামু আলাইকুম, আপনার কথা শুনতে চাই। আপনি কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি ইউরোপ থেকে বলতেছি। সাপোজ আই ক্যান নট এক্সপ্লেইন দ্য সিচুয়েশন ইজ ভেরি
ভেরি কমপ্লিকেটেড। আপনারা যদি একটু দেখেন, আমাদের কেউ বাজেট নিয়ে কথা বলে না বা রিজার্ভ নিয়ে কথা বলে না। রিজার্ভে সে বলছে $40 বিলিয়ন আছে, আমরা কিন্তু কেউ সচক্ষে দেখি না তার জিনিসটা। পাকিস্তানে যখন ইমরান খান ক্ষমতায় নিছে তখন পারভেজ মোশাররফ বলছে আমাকে 10 বিলিয়ন রিজার্ভ ছিল, যখন সে ক্ষমতায় আসে সে যে দেখে 3 বিলিয়ন রিজার্ভ। সেই কারণে আজকে পাকিস্তানের ছেলেরা €1 পাঠাইলেও ওরা $250 পায়, কারণ ওদের রিজার্ভ কমে গেছে। এখন যদি শেখ হাসিনা ফল করে, টাকার যদি ইনফ্ল্যাকচুয়েশন হয়, আলুর কেজি অলরেডি $50, সেটা যখন $5000 হবে, তখন আপনার কাছে যদি 1 কোটি টাকাও থাকে, আপনি কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা নিয়ে কেউ কোনো কথা বলতেছে না। আমার ফ্রেন্ড সচিবালয়ে জব করে, ও বলছে যদি দেখতি দোস্ত, দোয়েলের ল্যাপটপ হাজার হাজার পিস পড়ে আছে, এগুলো নিয়ে কেউ কথা বলে না। এইসব যে দুর্নীতিগুলো করছে, স্যাটেলাইটের দুর্নীতি, মানে বিশাল বিশাল দুর্নীতি, ইউ ক্যান নট ইমাজিন। এটা হাজার হাজার কোটি টাকা না, হাজার হাজার কোটি ডলারের দুর্নীতি। এটা আমি তার নাম বললাম না, আপনারা সবাই চিনেন। এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা একটু কথা বলতেন আমার খুব খুশি হতাম। আর লাস্ট কোশ্চেন একটা, বাংলাদেশে কি কোনো তৃতীয় শক্তি ক্ষমতায় আসবে? যেমন পাকিস্তান আমাদের সাথে, আমি পাকিস্তানের তুলনা করি কি জন্য, পাকিস্তান আর আমাদের রাজনৈতিক পক্ষ অলমোস্ট সেম। যেমন ইমরান খান আসছে, ওরা কখনো চিন্তা করে নাই যে পারভেজ মোশাররফ বাইরের থেকে থার্ড পার্টি আসবে। বাংলাদেশে কি এরকম কোনো তৃতীয় শক্তি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে কিনা, বা যদি আসে দেশের অর্থনৈতিক অবস্থা যদি নষ্ট হয়ে যায়, রিজার্ভ যদি নীল হয়ে যায়, তখন আমাদের করণীয় কি? কারণ আমরা তো দেশে টাকা পাঠাই। আপনাকে ধন্যবাদ, কারণ আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। কারণ হচ্ছে যে ধরুন আমাদের দেশে দুর্নীতির যে অবস্থা, একটি দুর্নীতির কমিশন দিতে দিতে একটি বালিশের দাম হয়ে যায় ৩৮,০০০ টাকা, একটি পর্দার দাম হয়ে যায় ৫০,০০০ টাকা। এগুলো কিন্তু সব কমিশন দিতে দিতে এই অবস্থাটা দাঁড়ায়। এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তৃতীয় শক্তি আসবে কি আসবে না, সেটি আসলে নির্ভর করছে জনগণের ওপরে। জনগণ কি চায় সেভাবেই সবকিছু। আমি বলবো যে রিজার্ভটা যাতে সেভ করে রাখে, না হলে আমরা এটা নিয়ে কথা বলবো। আমি এটা নিয়ে কথা বলবো। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। শহীদ খান আপনি আনমিউট করে কথা বলুন। সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন শহীদ খান সাহেব। সাইদ খান, কেমন আছেন সবাই? আচ্ছা, আমার কথা হচ্ছে এতদিন মেজর সিনহাকে নিয়ে যে কথাবার্তা হয়েছে, মেজর সিনহার হত্যা, কিন্তু উনারে কেন হত্যা করলো, কে হত্যা করলো, কি জন্য, তার কাছে কোনো তথ্য ছিল কিনা, এনে কিন্তু কেউ কথা আপনারা কেউ বলেননি, ঠিক আছে? কেউ একটা কথা মানে কেউ বলেননি কেন ওনার হত্যা করা হলো। ওনার কাছে কোনো তথ্য ছিল? প্রধানমন্ত্রীর যে উনি যে কাছের একটা লোক ছিল, আমরা যেটুকু জানি, কিন্তু ওনার কেন মারা হলো, ওনারা হত্যা করা হয়েছে, ঠিক আছে, সবাই জানি নিয়ে সব অনেক তোলপাড় হয়েছে, অনেকে কথা বলছে, কিন্তু কেন ওনার হত্যা করা হয়েছে এই কথাটা কিন্তু মানে কেউ আপনারা মানে গণমাধ্যম বলে না, ইউটিউবে বলে, কেউ বলেন নাই। মানে এটুকু আমার প্রশ্ন ছিল ইলিয়াস ভাই, কোন সওয়াল দুজনের কাছে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। জনাব শাহ আলম, ব্রাহ্মণবাড়িয়া, বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? জি আছি শালম সাহেব, বলুন আপনার কথা শুনে। জি আছি আলহামদুলিল্লাহ। জি শুনতে পাচ্ছি, বলুন আপনার কথা শুনে। আমাকে শুনতে পাচ্ছেন? জি আপনার কথা শুনতে পাচ্ছি। আমার একটা প্রশ্ন, আমাদের দেশ যে ক্রান্তিকালে চলছে, আমরা যে ক্রান্তিকালে সময় কাটাচ্ছি, সেই ক্রান্তিকাল কবে নাগাদ শেষ হতে পারে? একজন শান্তিপ্রিয় সিনিয়র নাগরিক হিসেবে আপনাদের কাছে আমি জানতে চাই, আমাদের এই দুঃসময় কবে শেষ হতে পারে? জি জি ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। জনাব কবির, আপনার কথা শুনতে চাই। জি, আসসালামু আলাইকুম ভাইয়ারা। আমি অ্যাকচুয়ালি আপনাদের আর ইলিয়াস ভাই এন্ড কনক স্যার ভাইয়ের প্রতিটা ভিডিও দেখে এবং নোটিফিকেশন অলওয়েজ অন থাকে আপনাদের যখনই আসেন, তো অনেকদিন ধরে ট্রাই করছিলাম, তো আজকে পেলাম। তো অ্যাকচুয়ালি ভাইয়া যা বলতে যাচ্ছি আর কি, যা বাংলাদেশে এই মুহূর্তে যা অবস্থা, অ্যাকচুয়ালি আপনারা মানে কোনো সাংবাদিক অ্যাকচুয়ালি প্রপার নিউজটা কিন্তু আমাদের দিচ্ছে না। একমাত্র আপনি ইলিয়াস ভাই যে নিউজগুলো করে ওইগুলাই আমরা অ্যাকচুয়ালি শুনি এবং
ওইগুলোর উপরেই ট্রাস্ট হয়। এবং বেসিক্যালি এখন যা হচ্ছে, এখন 71 টিভি যা করতেছে এই মুহূর্তে আমাদের মানে বাংলাদেশে যে টাইপের নিউজ করে, অ্যাকচুয়ালি আমাদের টিভির প্রতি নিউজই দেখার প্রতি বিতৃষ্ণা এসে পড়ছে। এন্ড যা করতেছে সময় টিভি এবং আরেকটা বলতে গেলে ডিবিসি, এইসব নিউজগুলো কিন্তু এখনই আমরা মানে অ্যাভয়েড করি। এবং আমার ঘরে তো আমি নিউজ টিভি দেখা, বাংলা নিউজ দেখা তো বন্ধ করেই দিছি। অথেন্টিক নিউজ যা থাকে, যেগুলো আপনি ইলিয়াস ভাই, দেন গ্রিন চ্যানেলের একজন ভাই আছেন, উনিও করতেছেন, তো এগুলোর উপরে আমরা ট্রাস্ট করি। গ্রিন চ্যানেল মনির হায়দার স্যার, সো ওনারাই করতেছেন ওই নিউজগুলো এখন অ্যাকচুয়ালি আমাদের এখন অথেন্টিক নিউজ, এন্ড ওইগুলোর উপরে আমরা মানে ট্রাস্ট করি। এন্ড যা হচ্ছে অ্যাকচুয়ালি এখন এগুলোর উপরে এখন আমরা যা বুঝতেছি, এখন বাংলাদেশ ইজ নট রাইট পাথে এখন চলতেছে না। এখন দেখা যাক এখন কি আমরা আশায় আছি কোনো একটা কিছু হবে, এবং আমরা যদি একটা ভালো ডাইরেকশন পাই, একটা ভালো গাইডলাইন পাই, ওইভাবে যদি আমরা আগাইতে পারি, আমাদের দেশটাও ভালো থাকুক, আমরাও ভালো থাকি। ধন্যবাদ। তবে জনাব কবির, স্বৈরাচার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলনের কোনো বিকল্প নাই। ভয় কাটিয়ে সাহস করে মাঠে নামতে হবে, না হলে কিন্তু সমস্যার সমাধান হবে না, হাউতাশি হবে একমাত্র পথ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দুজনের সঙ্গে কথা বলে আপনাদের কাছে আসছি, অতিথিদের কাছে। জনাব শরীফুল ইসলাম পলাশ। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় ইলিয়াস ভাই, কেমন আছেন? আমি আপনার অনেক বড় ফ্যান। জি আলহামদুলিল্লাহ। আমি কুমিল্লা লাকসাম থেকে, আমি আপনার প্রতিটা ভিডিও দেখি ভাই। আপনার গঠনমূলক প্রতিবেদনগুলো আমার খুবই পছন্দ। জি ধন্যবাদ ভাইজান, বলেন আপনার প্রশ্ন বলেন। আপনার কোনো জিজ্ঞাসা আছে কিনা? আমি বলতেছি 71 টিভি এভাবে ইসলাম বিরোধী কর্মকাণ্ড শেষ কোথায়? আমরা এটার প্রতিকার চাই। জি ধন্যবাদ। জনাব আসিফ মোহাম্মদ ইউসুফ। আসসালামু আলাইকুম, আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আসলে ইলিয়াস ভাইকে কিছু অনুরোধ করতে চাই আর কি। অনুরোধটা হচ্ছে যে ইলিয়াস ভাই যে প্রথম থেকে মানে ভারত বিরোধী যে ভিডিওগুলা করে আসছিল ইউটিউব থেকে, এই ভিডিওগুলা এখন আমরা পাচ্ছি না, ঠিক আছে? তো ভিডিওগুলো না পাওয়ার কারণে আমরা মানে আমাদের যে আমরা ভারত বিরোধী যে আমাদের একটা মানে একটা ক্ষোভ, এই ক্ষোভটা আমরা প্রকাশ করতে পারতেছি না বর্তমানে। আর আরেকটা কথা হচ্ছে যে ইলিয়াস ভাই যে যতগুলা ভারত বিরোধী ভিডিও করেছে, সেগুলো করার মাধ্যমে আমরা এগুলা ইয়াং জেনারেশনের মাধ্যমে এগুলা ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পরে এখন যারা ভারতপন্থী ছিল, তারা এখন ভারত বিরোধী হয়ে উঠেছে। তো বর্তমানে ইলিয়াস ভাই এই ভিডিওগুলো না দেওয়ার কারণে, মানে নতুন কোনো ভিডিও না আসার কারণে আমরা তাদেরকে এই মেসেজ গুলা দিতে পারতেছি না, বা ভারত বাংলাদেশের প্রতি কি আগ্রাসন করতেছে, কি করতেছে। না শুনেন, সুতরাং একটু আমি ইলিয়াস ভাই থেকে এটা একটু মানে বলতে মানে ওনার কাছ থেকে জানতে চাই যে সে কেন বা ভিডিওগুলো দিচ্ছে না, এটাই আর কি। বা ওকে, আমরা তো সারাদিনই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি ভাই, হয়তো ওইভাবে অনুষ্ঠান করা হচ্ছে না। আপনার এমনকি নূরের মাধ্যমে বাংলাদেশে ইতিমধ্যে কমপক্ষ হলো 70% লোক ভারত বিরোধী হয়ে উঠছে। 70% লোক বাংলাদেশের মধ্যে। ধন্যবাদ। আমরা আসলে ভারত বিরোধী তো না, ভারতের আগ্রাসনের বিরোধী আমরা। আমিও এই কথা বলতে চাচ্ছিলাম, আমি কিন্তু ভারত বিরোধী না। ভারত আমাদের প্রতিবেশীকে কখনো কিন্তু পরিবর্তন করা যায় না। ভারত আমাদের পাশেই থাকবে, বন্ধু হিসেবে থাকবে, বড় দেশ হিসাবে, বড় ইকোনমি হিসাবে, বড় ভাই হিসাবে থাকবে, কিন্তু দাদাগিরি করতে পারবে না। দাদাগিরির বিরুদ্ধে আমরা, ভারতের বিরোধী না, কিন্তু ভারতের বিরোধী না, আমরা আগ্রাসনের বিরোধী। আমরা এই জাহিদ আপনার কথা শুনি, তারপর আমরা একটু আলোচনায় যাব। আসসালামু আলাইকুম কনক স্যার এবং ইলিয়াস ভাই, আপনাদের আসলে আমি অনেক বড় একটা ফ্রেন্ড। সবসময় আপনাদের অনুষ্ঠানের আশায় থাকি, যখন আপনারা আসবেন কিছু বলবেন এবং আমরা শুনবো। বিশেষ করে ইলিয়াস ভাই, সত্যি আপনি আমার এক মারপেটের ভাই না, কিন্তু আপনার আমার ভাইয়ের চেয়ে বেশি কিছু মনে করি, ঠিক আছে? কারণ আপনার কথা আমার অনেক ভালো লাগে। আরেকজন আছে মেজর দেলোয়ার স্যার, তার আমি অনেক রেসপেক্ট করি। তো আমি বেশি কথা বলবো না, আপনারা কন্টিনিউ প্রোগ্রাম গুলো করেন, যাতে দেশের জনগণ জাগ্রত হয় এবং এই ফ্যাসিবাদের সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। তো ইলিয়াস হোসেন এবং ইমরান আনসারী, আমরা দেখছি যে মানুষের মধ্যে এক ধরনের
আসলে হতাশা কাজ করছে। সবাই জানতে চাচ্ছেন যে আমরা কিভাবে মুক্তি পাবো। এই এই জায়গা থেকে কোনো পরিবর্তনের কথা মানুষের মুখে আসছে। পাশাপাশি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ এনেছেন রিজার্ভের বিষয়টি। আনসারি, রিজার্ভের জায়গাটা থেকে আপনি একটু বলতে পারেন যে বাংলাদেশের অর্থনীতি তো টিকে আছে আসলে এখন রেমিটেন্সের উপরে এবং সরকারি ঋণের উপরে। মানে রিজার্ভ ভেঙে কিন্তু সরকার খাচ্ছে, মুখে বড় বড় কথা বলছে। একটু যদি আলোকপাত করেন সংক্ষেপে। আসলে আমি যদিও অর্থনীতির ব্যাকগ্রাউন্ডের লোক না, তারপরেও বাংলাদেশের যে রিজার্ভ চুরি নিয়ে আমি কিছুদিন কাজ করেছিলাম, বাংলাদেশ ব্যাংক লুট এবং মানি লন্ডারিং নিয়ে আমি কিছুদিন কাজ করার পরে দেখতে পেয়েছি বাংলাদেশের মানুষের এখন মাথা পিছু ঋণের পরিমাণ 60,000 টাকা। এটা আমার 1 বছর আগের মানে একটা পরিসংখ্যান থেকে পাওয়া। এখন বর্তমানে কি অবস্থা জানি না, মাথা পিছু প্রত্যেকের 60,000 টাকা করে ঋণ আছে। আমি মনে করি 1 বছরে ঋণের পরিমাণ আরো বেড়েছে। তার পাশাপাশি এই যে বিভিন্ন বড় বড় মহামহা প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, সেই প্রকল্পগুলোর যে টাকাগুলো, এগুলো কিন্তু বাংলাদেশে থাকছে না। এই টাকাগুলো কিন্তু বিদেশে পাচার হয়ে যাচ্ছে। আপনি জানবেন এবং দেখেছেনও, আমাদের জ্যাকসন হাইট, জ্যামাইকাতে এখন আগে জানতাম যে জুইশরা এখানে বড় বড় বিল্ডিং দালান কিনে, এখন এইগুলার বড় বড় যদি কোনো বিল্ডিং এর মালিকানা খুঁজে পান, সেগুলো বাংলাদেশের লোকজন পাবেন এবং তারা কারা সেটাও কিন্তু আপনি বুঝতে পারছেন। এবং কানাডাতেও ঠিক একই অবস্থা, ইউরোপেও সেই অবস্থা, দুবাইতেও সেই ঠিক একই অবস্থা, মালয়েশিয়াতেও সেই এক অবস্থা। মানে কিন্তু পাচার হয়ে যাচ্ছে। ওই ভাইটিকে আমি ধন্যবাদ জানাই। অর্থনীতি একটি জাতির মেরুদণ্ড, কিন্তু শিক্ষা যেমন মেরুদণ্ড, অর্থনীতিও কিন্তু মেরুদণ্ড। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কিন্তু বাংলাদেশের থেকে কিন্তু পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খারাপ। তার যে এই অর্থনীতি দাঁড় করাবার যে কান্না, আমরা কিন্তু জাতিসংঘের দুটো বক্তব্য শুনেছি কিভাবে তার দেশের টাকা পাচার হয়ে যায়, এবং সেই জিনিসটা কিন্তু অ্যাড্রেস করেছেন বিশ্বসভায় যে উন্নত বিশ্বগুলো সুযোগ করে দিচ্ছে অনুন্নত বিশ্বের টাকাগুলো নিয়ে। আনসারি, আমি আরেকটা প্রশ্নে আসি। জি, সংক্ষিপ্তভাবে আমি আসছি। একটা প্রশ্ন করেছেন যে আমরা হতাশ হয়ে যাচ্ছি, ফ্রাস্ট্রেশন। পৃথিবী জুড়ে যেই 3টি সংকট চলছে, তার একটি সংকট হচ্ছে লিডারশিপ ক্রাইসিস। বাংলাদেশেও কিন্তু লিডারশিপ ক্রাইসিস চলছে। লিডারই পারে একটি রাষ্ট্রকে তুলে ধরতে, তাকে পরিবর্তন করতে, সবকিছু করতে। আজকে যে এই আন্দোলনটি হচ্ছে, নুরুকে আমরা লিডার বলছি, তার কি যোগ্যতা আছে, তার কি ভিশন আছে, তার কি আদর্শিক ডেপথ আছে? এই ধরনের লিডারশিপ দিয়ে কিন্তু আন্দোলন বেশি দূর যাবে না। অনেকে মনে করছেন সে মত হয়তো সরকার পতন করে ফেলবে, এটা কিন্তু সম্ভব না। এর জন্য দরকার একটি দৃঢ়চেতা অভিজ্ঞ নেতৃত্ব দরকার, যে নেতৃত্ব এই আন্দোলনকে গাইড করে নিয়ে যাবে। আপনি পৃথিবীতে যত বড় বড় বিপ্লব গুলো হয়েছে, প্রত্যেকটি বিপ্লবের পিছনে কিন্তু লিডারশিপ ছাড়া কিন্তু হয় নাই। আপনাকে আগে যে এক্সিস্টিং লিডার যদি কাজ না করে তাহলে লিডার বেরিয়ে আসবে সময়ের প্রয়োজনে। এই যে আন্দোলন সংগ্রাম হচ্ছে, এর মধ্যে দিয়ে কিন্তু নুরুর অনেক ম্যাচুরিটি আসছে, বাট নুরুই যে বিপ্লবের নেতা সেটা আমি মনে করছি না। তবে আনসারি, ইয়াং জেনারেশনকে উজ্জীবিত করতে, বা নুরু যেভাবে নিজে মার খেয়ে টর্চার্ড হয়ে, যেভাবে নুরু মারাও যেতে পারতো, তার উপর যে বিভৎস হামলা হয়েছে বেশ কয়েক দফা, 6-7 দফা, তো সেই জায়গাটা থেকে তারপরেও সাহস করে যে সে মাঠে আছে এবং মানুষকে সাহস যোগাচ্ছে, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। নিশ্চয়ই নূর সরকারের এই আগ্রাসনে ভয় পাবেন না, তিনি আবারও নেতৃত্ব দেবেন। ইলিয়াস হোসেন, মুক্তি কি আসবে? তৃতীয় পক্ষের, তৃতীয় শক্তি মুক্তি, মানুষ তো মুক্তি চায় আসলে। মানে 90% মানুষ, 95% মানুষই আসলে মুক্তি চায় এখন এই সরকারের হাত থেকে। কনক ভাই, তৃতীয় শক্তি বলে কিছু নাই, শক্তি একটাই, সেটা হচ্ছে উপরে যিনি আছেন সেটাই মূল শক্তি, ওইটার উপরে কোনো শক্তি নাই। আমি হাদিসে পড়েছিলাম যে ফেরাউনের ওই সময় তো মানুষ 500-600 বছর বেঁচে থাকতো, এবং ফেরাউন কিন্তু অনেক সময় অনেক দীর্ঘ হায়াত পেয়েছিলেন। তার বেশ কিছু বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছিলেন, তার মধ্যে একটা হচ্ছে তিনি কখনো অসুস্থ হতেন না। তো এই ধরনের কিছু মুজিজার কারণে মানুষ মনে করতেন যে সে বোধহয় আসলেই আল্লাহ, সে কিন্তু নিজেকে আল্লাহ দাবি করতেন, তো মানুষ মনে করতো সেই বোধহয় খোদা, সে যেটা বলছে সেটা সত্যি কথা। এবং প্রথম দিকে যারা একটু কনফিউশনে ছিল, যখন দেখছে যে ফেরাউনের আসলে কোনো অসুখ হয় না, সে যা চায় তাই হচ্ছে, সে এতদিন বেঁচে থাকছে, এত কিছুর পরে মুসা আলাইহিস সালাম তার সাথে পারছে না, এসবে না মানুষ মনে করেছে যে ও বোধহয় আসলে সারা জীবনই বেঁচে থাকবে। যে মানুষগুলোর ঈমান ছিল তারাও অনেকেই ঈমান হারা হয়ে যাচ্ছিল, যে আপনি এর বোধহয় আর কোনো
কিছু হবে না, এভাবেই বোধহয় আমাদের বেঁচে থাকতে হবে। তো শেখ হাসিনার তো ধরেন ইদানিং কালের চেহারা দেখলেই বুঝতে পারছেন যে টেনশনে আছেন, উনি খুব টেনশনে আছেন। বিশেষ করে এই জেনারেল আজিজের আপনার বক্তব্য আসার পরে খুবই টেনশন আছে। শেখ হাসিনা রাতে ঘুমায়, এটা যদি আমাকে মানে উপর থেকেও কেউ আওয়াজ দিয়ে বলে, গায়েবী আওয়াজ থেকেও যদি বলে শেখ হাসিনা ঘুমায়, এটাও আমি বিশ্বাস করবো না। শেখ হাসিনা খাটের নিচে ইঁদুরের সাউন্ড শুনেও তার ঘুম ভেঙে যায় যে কে বোধহয় গুলি করলো কোন দিক থেকে। অতএব শেখ হাসিনার ঘুম হারাম হয়ে গেছে। এখন মানুষ যারা কিনা আজকে বলছেন যে কি হবে না হবে, ভাই চিন্তা করার কোনো কারণ নাই। কারণ শেখ হাসিনার বয়স যা হয়েছে, সর্বোচ্চ যদি বেঁচেও থাকে তাহলে 41 সাল পর্যন্ত, যেটা শেখ হাসিনা নিজে নিজে চিন্তা করে আর কি, 41 পর্যন্ত উনি বেঁচে থাকবেন। শেখ মুজিব আপনার ওই যে 5G নেটওয়ার্ক, তারপরে আইফোন আসবে, এগুলো স্বপ্নগুলো সব বাস্তবায়ন করে তারপরে শেখ হাসিনা মারা যাবেন। সে বাস্তবায়ন করতে 2041 সাল পর্যন্ত উনি ঠিক করেছেন যে 2041 সালে আমেরিকা থেকে মানুষ যাবে বাংলাদেশে কাজ করতে। ততদিন পর্যন্ত বেঁচে থাকে, তো 2042 সালে তো আপনারা মুক্তি পাবেন। সেই পর্যন্ত অপেক্ষা করেন, এত হতাশ হওয়ার কিছু নাই। বিশেষ করে আমাদের বয়সী যারা আছেন, যদি অস্বাভাবিক কোনো ডেথ না হয়, আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবেন। তবে ইলিয়াস, আপনি যা বলছেন, মানুষ সম্ভবত আপনার এই কথার সঙ্গে একমত হবেন না। মানুষ খুব দ্রুত মুক্তি চায়, এবং মানুষ যদি দ্রুত মুক্তি চায়, মানুষকে রাজপথে নেমে আসতে হবে, আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে, সাহস করে নামতে হবে। সেটা কিন্তু হচ্ছে। আজকে আপনি দেখুন, আপনি নামতে হবে, নাহলে 41 সালের পরে দেখা যাবে যে এটা তো ধরেন পৈতৃক সম্পত্তি না, আরেক বোনের অংশ পাবে, নাতি নাতনিদের অংশ আছে, তাই না? অনেক রকম ব্যাপার তো এখানে কাজ করে। তো ইলিয়াস, মানুষের মধ্যে যে জাগরণ তৈরি হয়েছে, সেটা আমি তো আমার মতো করে বললাম আর কি। যারা একেবারেই হতাশ হয়ে যাচ্ছেন তাদের জন্য বললাম আর কি, সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু যে কথাটা ওই একজন ভদ্রলোক বলেছেন যে রিজার্ভের কথাটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশ সরকার কিন্তু গত 8 বছর ধরে আপনার দিচ্ছে না, IMF এবং বিশ্ব ব্যাংক তাদেরকে কোনো তথ্য দিচ্ছে না। আরেকটা বিষয়, এত অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নাই, পৃথিবীর মধ্যে এমন একটা দেশ আছে যেই দেশের মধ্যে একেবারে রাষ্ট্রীয়ভাবে আইন করা হয়েছে, যদি কোনো ব্যাংক দেউলিয়াত্ব ঘোষণা করে তাহলে সেই ব্যাংকের যত গ্রাহক আছে তার যত কোটি টাকাই থাকুক, 1 লাখ টাকার বেশি কেউ ফেরত পাবে না। এই আইন পৃথিবীর একটা দেশে আছে। কনক ভাই, এই আইনটা কেন করা হয়েছে আপনি একটু বলেন তো? তারা রিজার্ভ স্বর্ণ চুরির বিষয়টা তো আমি 2013 সালে সেই নিউজ করে এসেছে যে স্বর্ণের যে হিসাব রাখা আছে এই আপনার বাংলাদেশ ব্যাংকের ভোল্টের মধ্যে, সে ভোল্টের মধ্যে সেই স্বর্ণ নাই, সেই হিসাব তারা আমাকে দিতে পারে নাই। সেটা নিয়ে আমি নিউজ করে এসেছি 2013 সালে। অতএব এখন সেই স্বর্ণ আছে কি নাই সেই হিসাব কে জানে? রিজার্ভের কথা যেটা বলা হচ্ছে, সেই রিজার্ভের টাকা আসলে আছে কি নাই সেটা কে জানে? অতএব এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আর সবশেষ যে কথাটা বলতে চাই, যেটা নিয়ে আজকের আলোচনা, ইমরান আনসারী ভাই খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেছেন যে 71 টেলিভিশন সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। আমি কিছুক্ষণ পরে যে ভিডিওটা আপলোড দিচ্ছি সেখানে কিছু কথা বলেছি, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে মাওলানা মামুনুল হক সাহেব, তিনি বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য একজন আলিম। তিনাকে একদিন এই সামিয়া জামান, তখন 71 টেলিভিশনে, সেখানে এই শাহরিয়ার কবির সহ আরো 2 জনকে গেস্ট হিসাবে নেওয়া হয়েছে। সেই জায়গায় এই শাহরিয়ার কবির বলছেন মামুনুল হককে যে 3 জন খলিফা তিনারা খুন হয়েছেন, এই 3 জন খলিফাকে খুন করার পেছনে পরের খলিফারা দায়ী ছিল। সেই ক্ষমতার ভাগাভাগি, ক্ষমতা নিয়ে যে লড়াই, সেই দ্বন্দ্বটা নাকি সেই সময় থেকে এই বাংলাদেশে এসেছে। এই কথা বাংলাদেশের মতো একটা দেশে বসে কনক ভাই বলার সাহস পায় এই একমাত্র 71 টেলিভিশনের মতো এরকম কুলাঙ্গার কিছু সাংবাদিকের কারণে। আর 71 টিভি তো আপনার ইসলাম সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য তাদের এক্সপার্ট হচ্ছেন শাহরিয়ার কবির। রাইট, শাহরিয়ার কবিরকে এই জন্য আনা হয়, ভারতের যে ডি ইসলামাইজেশন প্রজেক্ট ইন সাউথ এশিয়া, তিনি এই প্রজেক্টের অন্যতম একজন লোক। এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, পলিটিক্সটা। এবং এটা আনার কারণে 71 টেলিভিশন কিন্তু মাসুহারা পান, এটা কিন্তু আমরা বুঝতে পারি। এই পলিটিক্সটা কিন্তু আমাদের নতুন প্রজন্ম বোঝা শুরু করেছে। এখন 6-9 বুঝাইলে হবে না যে ওই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধকে সামনে রেখে আপনি যত কিছু বলবেন সব হালাল হয়ে যাবে, 71 টেলিভিশন নাম দিয়ে আপনি যা কিছু করবেন হালাল হবে। এদেশে বাংলা ভাষা এবং ইসলামের বিরুদ্ধে যারা অবস্থা নিচ্ছে তারা নিঃশেষ হয়ে যাবে।
জি, এটা ধন্যবাদ আনসারি। আমি আবার আসছি জনাব সাইদুর রহমান আকন্দ, খুব সংক্ষেপে। জি, আসসালামু আলাইকুম, খুব সংক্ষেপে আপনার কথা শুনতে চাই। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন। জি, কনক ভাই, আনসারি ভাই এবং ইলিয়াস ভাই, আপনারা কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই, আমরা ভালো আছি। আপনার সরাসরি আমরা কথা শুনতে চাই আপনার। জি ভাই, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আসলে যদিও প্রশ্নটা পুরাতন, কিন্তু আমরা যে মুক্তিযুদ্ধের চেতনা বা বঙ্গবন্ধুর আদর্শ লালন করি, বা আমরা যারাই লালন করে বলে যারা হাকডাক করে, বঙ্গবন্ধুর আদর্শ কি এইটা যে তার আদর্শের লোকেরা সারা রাত ভর সারা মাস ব্যাপী নারীদেরকে নির্যাতন করবে, ধর্ষণ করবে, সর্বশেষে জয় বাংলা বলে স্লোগান দিলে সব মাফ, এরকম? আর দ্বিতীয়ত হচ্ছে এটার সাথে সম্পূর্ণ একটা প্রশ্ন, যে অন্য কোনো মতের বা অন্য কোনো পথের ইন্টারাপ্ট করছি ভাই আপনাকে, মানে বঙ্গবন্ধুর আদর্শটা কি একটু বলবেন? আপনি কি জানেন বঙ্গবন্ধুর আদর্শ কি? সেটা একটু বললে ভালো হয়, যে বঙ্গবন্ধুর আদর্শ ছিল কোনটা, কি মানে বঙ্গবন্ধুর আদর্শ কি? বঙ্গবন্ধুর আদর্শটা তো আপনার কাছ থেকে বা কনক সরোয়ার ভাইয়ের কাছ থেকে আমরা মোটামুটি জানছি, যেটা আসলে সত্যিকার অর্থে আমাদের অনেক অজানা ছিল, আমার ব্যক্তিগতভাবে অজানা ছিল। আমি অসমাপ্ত আত্মজীবনীটা পড়েছি, তো ওখানে অনেক বিষয়গুলাই আছে যেগুলো প্রচুর বিতর্কিত। তো এখন যাকে নিয়ে আমরা এত হাকডাক করি, সেই সেই মানুষটার নাম ভাঙে যখন মানে এইভাবে অত্যাচারগুলো চলতেছে, উনি চলে গেছে, ওনার বিষয়টা আল্লাহর হাতে, ওনার ব্যাপারটা আর কিছু বলতে চাচ্ছি না, হিসাব নিকাশ তো হচ্ছেই ওখানে, মৃত ব্যক্তিকে নিয়ে কিছু না বলা। আমি আপনাকে একটু বলবো, বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশের স্থপতি, বাংলাদেশ না, নামক রাষ্ট্রে তার সম্পর্কে কোনো সমালোচনা ওনাকে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, যেটা আমি ব্যক্তিগতভাবে ওনার ভালো গুণগুলোকে অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করি। একটা মানুষ কখনোই তো আর শতভাগ খারাপ হতে পারে না, বা শতভাগ ভালো। জি, ওনার ধন্যবাদ। ভালো অ্যাপ্রিসিয়েট করি। এই জায়গাতে ওনার যে পরবর্তী জেনারেশন আজকে যারা ওনাকে পিতা হিসেবে মানে বা বাবা হিসেবে মানে, ওনাদের মধ্যে যে ম্যাক্সিমাম পার্সেন্ট যে আজকে যে অবস্থাটা করতেছে, এটার কি বিচার আদৌ বাংলার মাটিতে হবে বলে আমরা কি আশাবাদী হতে পারি? জি, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। জনাব আমজাদ, আসসালামু আলাইকুম। আপনার কথা শুনি। ভাইজানের, আপনারা কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ, আমরা ভালো। আপনার কথা শুনি ভাই, বলুন। আমাকে একটু টাইম দেবেন, আমি আসলে ইলিয়াস ভাইয়ের সাথে একটু স্পেশালি কথা বলতে চাচ্ছি। ইলিয়াস ভাই কেমন আছেন? ভাই, কোনো প্রশ্ন থাকলে সরাসরি করুন, কারণ আমরা ইলিয়াস ভাই, আপনি মেবি নায়েব আলী নামে কুমিল্লার এক বড় ভাই কুরিয়া থাকেন, আপনি মেবি চিনেন ওনাকে। তো লাস্ট 2 দিন আগে, গত মঙ্গলবারে আমি সকাল 8টা জনাব আহনাফ তাহমিদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন। আচ্ছা, বেসিক্যালি আমার দুইটা কোশ্চেন। সেটা হচ্ছে যে ফার্স্ট, যে আমরা পূর্ববর্তীতে যখন দেখছি যে যখন বিরোধী দল ছিল আর কি, বিরোধী দলের কার্যক্রম ছিল, তখন তারা সরকার বিরোধী একটা ডাক দিত। তো সেই ডাকে দেশের ম্যাক্সিমাম মানুষেরই সমর্থন থাকতো না, যারা দল করে তারাই মেনলি মাঠে নামতো। তো এখন কিন্তু দেশের ম্যাক্সিমাম মানুষ সরকারের বিরুদ্ধে চলে গেছে। তো এই মুহূর্তে যদি তারা এরকম একটা ডাক দেয়, তাহলে কিন্তু আন্দোলনটা অনেক শক্তিশালী হয়ে মাঠে নামার সম্ভাবনা। কিন্তু আমরা এই ক্ষেত্রে কিন্তু তাদের নীরব ভূমিকা দেখতে পাচ্ছি। তো এই যে একটা নেতৃত্ব শূন্য, নেতৃত্বের যে গ্যাপ, এই গ্যাপটা কিভাবে পূরণ হতে পারে বলে আপনারা মনে করেন? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর একটা প্রশ্ন করি, তো বেসিক্যালি হচ্ছে যে আমি হচ্ছে একজন বুয়েটের স্টুডেন্ট। তো যেটা দেখা যাচ্ছে এখন সেখানে, যে ইসলামের পক্ষে কেউ যদি কথা বলে, তাকে সরাসরি জঙ্গি ট্যাগ দেওয়া হচ্ছে, এটা একদম ওপেনলি দেওয়া হচ্ছে। তো এই বিষয়টার ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা তো কোনো ভালো কথা বলতে পারতেছি না, আমরা যে অশ্লীলতার বিরুদ্ধে বলার সাথে সাথে আমাদেরকে উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গি এসব ট্যাগ দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে কি করতে পারি? এই দুটাই ছিল আমার প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ আহনাফ। আনসারি, খুব সংক্ষেপে একটু বলুন। জি, আমি যে উনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, যে আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমরাও এই বিষয়টা ফেস করেছি। আপনারা সবাই জানেন আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন ছাত্র, আমি বিশেষ করে ফেস করেছি এই বিষয়টা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাংবাদিকতা করার ক্ষেত্রে। মানে ইসলাম দেখলেই মানে একটা জঙ্গি, একটা ভিন্ন ধরনের আন্ডার এস্টিমেট করা। অথচ আমি আমেরিকাতে এখানে পড়াশোনা করছি, এখানে মেইন স্ট্রিমে কাজ করছি, কোনোদিন কিন্তু এই প্রশ্ন হয়নি। তো এইটার প্রতিকারের একমাত্র হচ্ছে এই যে বুয়েটের যে ভাই বললেন, তাদের মতন ভাইয়েরা যখন নিরপেক্ষ একটা প্ল্যাটফর্ম থেকে ইসলামের পক্ষে কথা বলবেন, তখন কিন্তু এই বিষয়টা কাউন্টার হিসেবে দাঁড়াবে। ধরেন কেউ কাউমিদের পক্ষ থেকে দাঁড়ালো, কেউ জামাতের পক্ষ থেকে দাঁড়ালো, তখন এটা কিন্তু খুব শক্তি পায় না। কিন্তু সাধারণ জনগণ যারা পলিটিক্স করে না, কোনো রাজনীতির সাথে জড়িত না, কিন্তু তারা ইসলামের পক্ষে,
তারা দেশকে ভালোবাসে, তারা বাংলা ভাষাকে ভালোবাসে, তারা ন্যাশনাল সভারেন্টিকে ভালোবাসে, সেই জায়গা থেকে যদি ইন্টেলেকচুয়াল ফোরাম থেকে যদি এই আওয়াজটা তোলা হয় এবং চোখে চোখ রেখে প্রতিবাদ করা হয়, তাহলে আমি মনে করি যে এটার অবসান হতে বাধ্য। জি, ধন্যবাদ আনসারী। ইলিয়াস, একটি ইমরান আনসারীর একটি প্রসঙ্গ নিয়ে আমি আপনার কাছ থেকে একটি ব্যাখ্যা চাই। যে আনসারী বলছিলেন যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি, তাকে নিয়ে আমরা খারাপ কোনো সমালোচনা করতে চাই না, তিনি একটু বেশি আবেগতাড়িত মনে হচ্ছে। একটু আপনি কি বলবেন যে শেখ মুজিবুর রহমান অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদের স্বাধীনতা সংগ্রামে, আমরা অবশ্যই তাকে শ্রদ্ধা করি, কিন্তু তাকে নিয়ে যে বাড়াবাড়ি হয়েছে, তাকে যেভাবে দেবতার আসনে বসিয়ে বাড়াবাড়ি নিয়ে আমরা সমালোচনা করতে পারি, যেভাবে কথা হয়েছে, তাতে আসলে শেখ মুজিবুর রহমানকেই ছোট করা হয়েছে। তো ইমরান আনসারীর এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছ থেকে একটু শুনতে চাই। শোনেন, শেখ মুজিবুর রহমান উনি মারা গেছেন, আমি এই জায়গাটায় ঠিক আছে, ইমরান আনসারী ভাই বলছেন যে মারা গেছে, যেহেতু তিনাকে নিয়ে কোনো সমালোচনার প্রয়োজন নাই, তিনার যে বাংলাদেশের প্রতি কোনো অবদানই নাই একেবারে তা না, কিন্তু কথা হচ্ছে যে বিষয়টা বলা হচ্ছে যে তিনি মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক। তো এই ঘোষক যদি হয়ে থাকে, তাহলে এই যে শারমিন আহমেদের যে বই, তাজউদ্দিন আহমেদের মেয়ের বই, সেই বইয়ের মধ্যে স্পষ্ট লিখেছেন যে শেখ মুজিবুর রহমান ঘোষণা তো দূরের কথা, স্বাধীনতার যে ঘোষণাপত্রটা লিখে নিয়ে যাওয়া হয়েছিল 25 তারিখ রাতে, সেটাতে সই করে নাই। একদম সরাসরি বলেছেন যে আমি যদি এখানে সই করি তাহলে আমাকে রাষ্ট্রদ্রোহী হিসাবে বিচার করা হবে। অতএব সবকিছু শেখ মুজিবের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এরকম না। আর আরেকটা কথা, যেটা যদি এটাকে আপনি অন্যভাবে বিশ্লেষণ করতে যান, তারাই বাংলাদেশে দেখিয়েছে মৃত মানুষের গাড়ির মধ্যে জুতা নিক্ষেপ করা যায়, তারাই দেখিয়েছে মানুষ মারা যাওয়ার পরে কবরে গিয়ে হামলা করা যায়। এগুলো এই আওয়ামী লীগ শিখিয়েছে। মানুষ মারা যাওয়ার পরে 28 অক্টোবর আমরা দেখেছি পল্টনে তার মারা যাওয়ার পরে লগি বৈঠা দিয়ে তারপর তাকে পিটিয়ে তাকে রক্তাক্ত করা হয়েছে। এগুলো তো এই আওয়ামী লীগ শিখিয়েছে। অতএব তাদের মতো যদি আপনি রাজনীতি করতে যান, তাহলে রাজনীতি অবশ্যই করা যাবে। আর খুব বেশি কথা বলতে চাই না, শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হলে 71 থেকে 75-এ যা যা ঘটেছিল সেই সব ঘটনাগুলো পড়তে হবে, সেই ঘটনা যেসব বই আছে সেই বইগুলো পড়তে হবে, সেই বইগুলো পড়লে অনেক কিছু জানা যাবে। অন্য মানে এবং ইলিয়াস, আপনি যে বইটি রেফারেন্স দিচ্ছিলেন, শারমিন আহমেদ, তিনি হচ্ছেন তাজউদ্দিন আহমেদের কন্যা, তাজউদ্দিন আহমেদের বড় মেয়ে, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তো, তাই না? আমাকে একটু সুযোগ দিতে সাহেবের মেয়ে, এবং তিনি সহ আরো অনেকেই খুব তীব্র ভাষায় বলেছেন। ইমরান আনসারী, আমি আপনার পালসটা বুঝি, আমি আপনার বিষয় ধরতে চাই যে আমরা যেমন ইলিয়াস বলছিলেন যে এই সংস্কৃতি কিন্তু আওয়ামী লীগ স্থাপন করেছে। এখন আওয়ামী লীগের কোন নেতা বা মন্ত্রী যখন অসুস্থ হয়, তার জন্য দোয়ার বদলে গালাগালি আসে বেশি, যেই হোক, যে পর্যায়েই হোক। তো এই জায়গাটির আসলে আওয়ামী লীগ কিভাবে সমাধান করবে আমি জানি না। তো মারামারির ফল সবসময় ভয়ঙ্কর হয়। জনাব কাশেম, আপনার কাছ থেকে শুনতে চাই। আসসালামু আলাইকুম। আমরা 1 ঘন্টা হয়ে গেছে আমাদের, আমরা শেষ করতে হবে। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি বর্তমানে ইউরোপে আছি। আমি দেশে গিয়েছিলাম, আমি বেশ কয়েকবার বিভিন্ন কারণে থানায় যেতে হয়েছে। থানাগুলার যে অবস্থা আমি নিজের চোখে দেখেছি, থানাগুলা বাংলাদেশের একটা কোর্ট হয়ে গেছে, একটা আদালত হয়ে গেছে। মানুষকে ধরে আনে, পিটাই, টাকা আনে, নিরীহ মানুষ, সিএনজি ড্রাইভার, আপনার মনে করেন কারো 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 কারোর সাথে সামান্য রকমের, বাংলাদেশে তো মনে করেন জায়গা জমি এগুলো নিয়ে সবসময় ঝামেলা থাকে। কারো যদি একটু জায়গা জমির মধ্যে সামান্য রকমের কোনো ঝামেলা পাই, এটা নিয়ে থানা থেকে ধরে আনে, এই বাদী বিবাদী দুই পক্ষের থেকে টাকা খাই, যার ক্ষমতা আছে তার পক্ষে থাকে থানাগুলা। বাংলাদেশের প্রত্যেকটি থানা হয়ে গেছে এক একটি অপরাধের স্বর্গরাজ্য। আমি এটা বলতে চাইছিলাম। জি, ধন্যবাদ জনাব কাশেম, ধন্যবাদ আপনাকে। আবুল ভাই শিকারী, আসসালামু আলাইকুম স্যার। আমি বলতে চাই, ছোট একটা কবিতার মাধ্যমে আমার কথাগুলো উপস্থাপন করতে চাই আপনাদের মাধ্যমে, যদি দয়া করে অনুমতি দেন। কবিতাটার নাম বিধ্বংসী সয়গা। বিচার আচার নাই বলে জার্লিয়াত উঠছে জেগে, ঝুঁকি নিয়েই চলছে জীবন সন্ত্রাসীদের দয়া মেগে।
ফেব্রুয়ারির 21-তে ফুলের মতো সাত তরুণী লুলুদ্দিচ্ছির শিকার হলো অমানিসার এই করণী। পাষণ্ডের খুনরাঙা ঘাট পাকা ফ্যাসিস্ট পেশিতে কামালের কামাল দেখো প্রভাত ফেরির দোষিতে। দম্ভ নিয়ে চলছে ছুচু লম্ফচম্প সক্ষমতায়, মাফিয়াদের প্রধান যিনি আগলে রাখে মমতায়। কানুন নিয়ে বজ্জাতিতে কল্পিতা উদ্দীপনা, আকাশ ছোঁয়া স্বপ্ন এখন ধর্ষণেতে যাচ্ছে মারা। বস্ত্রহরণ হচ্ছে মায়ের সামনে পিতা অসহায়, ইতিহাস দেখোতে শতকৌরব নরকধায়। আড়ম্বরে চলতেছে সব পৌরনটির পানশালা, রঙিন চোখে মজা লুটে প্রতিবাদ গায়ে দেয় জ্বালা। দ্বন্দ্ব তোদের হবে হবে আর পাবি না বাহানায়, ভালো মন্দের কতখানি দেখো স্মৃতির আয়নায়। বীরত্ব নয় খালি হাতে, যা আছে তাই দাওগে শান, লেজুর বৃত্তি উৎখাতে বিধ্বংসী বিপ্লবী প্রাণ। খরচিত কবিতা বিশ্লেষণ করে আপনারা বর্তমান বাংলাদেশের পুরো চিত্রটি নিয়ে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব সাইদুল বাশার, ভাই বলুন আপনার সংক্ষেপে। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, জি বলুন। আমি ঢাকা থেকে বলছি, আমার নাম সাইদুল বাশার। জি, আপনাদের আমি ফ্যান, ইলিয়াস ভাই, কনক ভাই, আপনাদের আমি ফ্যান। আমি প্রতিটা আপনাদের এই ভিডিও দেখার জন্য চেষ্টা করি এবং দেখি, কিন্তু আমার কোশ্চেন হলো মূল জিনিস যেটা এখন নেতৃত্ব প্রয়োজন, কিন্তু বিএনপির লোকদেরকে অথবা জামাতের লোকদেরকে করে দিছে। বিএনপির লোকদেরকে যেভাবে ওষুধ খাওয়ায় ঘুম পাড়ায় রাখছে, সেই ঘুম পাড়ানোর তো আর জেগে উঠছে না এখন মানুষ। কিন্তু আমরা এখন নেতৃত্বের জন্য অবস্থানে আছি। আমরা কি কোনো ভালো নেতৃত্ব খুঁজে পাবো সেটা আমাকে জানাবেন, কনক ভাই এবং ইলিয়াস ভাই এবং দেলোয়ার, মেজর দেলোয়ার ভাই। জি ধন্যবাদ, ধন্যবাদ সাইদুল বাশার, ধন্যবাদ ভাই। নেতৃত্ব সময় থাকলেই নেতৃত্ব সৃষ্টি হয়ে যাবে, নেতৃত্ব আসবে। জনাব উবাইদুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন। স্যার প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই স্যার, আপনি ইলিয়াস ভাইয়া তারপর ইব্রাহিম ভাইয়া যেভাবে আপনার মিডিয়ার কথাগুলো আপনারা যেভাবে তুলে আনতেছেন ইউটিউবের মাধ্যমে, এটা আসলে অনেক কিছু বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জন্য। জি ভাই, মন্তব্য, আপনার জিজ্ঞাসা বা মন্তব্য বলেন। জি ভাই, ফার্স্ট অফ অল আই অ্যাপ্রিশিয়েট অল অফ ইউ। আর জিজ্ঞাসাবাদটা স্যার আপনার খুবই ইজি। বাংলাদেশের মানুষ পথে আসবে, রাজপথে আসবে, প্রতিবাদ করবে, তখন পুলিশের গুলি খায়া, সেনাবাহিনীর গুলি খায়া বাংলাদেশের মানুষ মারা যাবে। তখন আপনার নেতৃস্থানীয় যারা আসলে আপনার প্রতিবাদটা করলে আসলে আপনার ক্ষমতার দম্ভটা আপনার নড়েচড়ে বসবে, তারা কি আমাদেরকে সাপোর্ট করবে? লাইক পুলিশ, লাইক সেনাবাহিনী, ওনারা কি আমাদেরকে সাপোর্ট করবে? ওনাদের সাপোর্ট ছাড়া কি একটা উত্থান সম্ভব হবে? এটা আমার প্রশ্ন স্যার। জি ধন্যবাদ, ধন্যবাদ। সেনাবাহিনী সাপোর্ট করবে কিনা এটা তো অনেক জটিল প্রশ্ন। কে আপনাদের পাশে থাকবে, কিভাবে হবে, এটা অনেক জটিল প্রশ্ন। জনাব মামুন হাসান, খুব সংক্ষেপে ভাই, আমরা 1 ঘন্টা পার হয়ে গেছে, আমরা শেষ করবো অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন। ভাই আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের যে 2টা দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, এরাই তো জাতীয় পর্যায়ে ই করে। 2টা দলই প্রতি বছর আসে, 5 বছর অন্তর অন্তর আসে। স্বাভাবিক, এছাড়া এই 2টা দল ছাড়া কি অন্য কোন দল কি বাংলাদেশে আসতে পারে, কি এরকম কোনো আছে কি নাই? আপনার কি মনে হয় আসার ক্ষেত্রে কোনো বাধা আছে? জনগণ ভোট দিবে, আসবে, কোনো বাধা আছে মনে করেন আপনি? না, ওইটা না, আমি জিজ্ঞাসা মানে আপনার কি মানে মনে হয়। আর জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে মূল্যবান অংশগ্রহণের জন্য। ইলিয়াস হোসেন, আমরা ইমরান আনসারী, আমরা শেষ দিকে, আমরা ওভারঅল একটা আলোচনা শুনতে চাই। দর্শক দয়া করে আর কেউ সংযুক্ত হবেন না, অনেকেই সংযুক্ত হতে চাচ্ছেন, কিন্তু কারো কারো সংযোগ আসলে সম্পন্ন না, অর্থাৎ ডিভাইস ইজ নট কানেক্টেড প্রপারলি বলা হচ্ছে। তো আমি চাইলেও অনেকে নিতে পারছি না, এই কারণে আমি বারবার তাদেরকে চেষ্টা করছি নিতে, কিন্তু তারা সংযুক্ত হতে পারছেন না। তো আমি জানি না এখানে আপনাদের ইন্টারনেটের সমস্যা হতে পারে বা ডিভাইসের কোনো সমস্যা হতে পারে।
তো আনসারি, আপনার আপনার সর্বশেষ মন্তব্য জানতে চাই। আপনি এই যে আলোচনাটি হলো, বাংলাদেশে যে জিনিসটা একটা জায়গায় আমাদেরকে ঐক্যমত্য আসতে হবে। আমরা আন্দোলন করি, আমরা তো একটা কিছু পরিবর্তন করতে চাই, আমরা জাস্টিস প্রতিষ্ঠা করতে চাই, সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। একটা জায়গায় আসতে হবে আমাদেরকে, আমাদের যে ন্যাশনাল লিডার কারা তাদের একটা স্বীকৃতি আসতে হবে। যেমন যে কথাটা ইলিয়াস বলছিলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধ মানে বঙ্গবন্ধু, এরপরে আর কোনো ইতিহাস নাই, সামনেও নাই পরেও নাই, এখান থেকে কিন্তু শেষ, এখান থেকেই শুরু। একটা জাতি যদি একজন দিয়ে শুরু হয়, একজন দিয়ে শেষ হয়, তাহলে এই জাতির স্থায়িত্ব কিন্তু থাকবে না। এখানে মরহুম মাওলানা ভাসানীর নাম আসতে হবে, জাতীয়ভাবে তাকে স্বীকৃতি দিতে হবে, তাজউদ্দিন আহমদকে ইতিহাসে নিয়ে আসতে হবে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আসতে হবে, স্বাধীনতার ঘোষককে নিয়ে আসতে হবে, এবং জেনারেল এবিজি উসমানীকে নিয়ে আসতে হবে। ন্যাশনাল লিডারের শ্রদ্ধা রেখে আমাদেরকে রাজনীতিটা করতে হবে। শেরেবাংলা ফজলুল হককে আনতে হবে, হোসেন শহীদ সারওয়ার্দিকে আনতে হবে, মাওলানা ভাসানীকে আনতে হবে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর গনিকে আনতে হবে, যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মুক্তিযুদ্ধে আছে। তো ন্যাশনাল লিডারদের একটা স্বীকৃতি দিতে হবে। আরেকটা যে কাজ করতে হবে, যে আপনি যদি ট্রু সেন্সে গণতন্ত্র বা গভর্নেন্স প্রতিষ্ঠা করতে চান, জাস্টিসের পক্ষে কথা বলতে হবে। এখন ধরেন যে ওই কাউমিদেরকে পিটাচ্ছে, সে হুজুরদেরকে আপনি তার পক্ষে কথা বলবেন না। এখন ওই আবুল আসাদ সাহেব সংগ্রামের একজন সিনিয়র এডিটর, তাকে পিটাচ্ছে, তাকে ধরে নারকীয় কায়দায় মুক্তিযুদ্ধ মঞ্চের নামে নিয়ে আসবে, আপনি এখানে লজ্জা পাচ্ছেন। এরকম মানসিকতা দিয়ে আপনি মনে করবেন আপনি নেতা হবেন, জাস্টিস প্রতিষ্ঠা করবেন না। জাস্টিস যেখানে ইনজাস্টিস হবে সেখানে আপনাকে দেশে কথা বলতে হবে। এরকম মানসিকতার লোকেরা যদি সামনে আগান, ধীরে ধীরে আমি মনে করি বিজয় আসবে। আমাদেরকে একটা ন্যাশনাল কনসেনসাসে আসতে হবে যে আমরা সবাই জাস্টিসের পক্ষে থাকবো, ইনজাস্টিসের বিপক্ষে থাকবো। আবার আওয়ামী লীগের বিরুদ্ধে যদি ইনজাস্টিস আমরা কথা বলবো, বিএনপির বিরুদ্ধে হলে ইনজাস্টিসের কথা বলবো, কারণ আমাদের ধর্মের মূল কথা হচ্ছে জাস্টিস প্রতিষ্ঠা। আমি মূল কথাটা এটাই বলতে চাই, জাস্টিসের পক্ষে জীবন দিয়ে হলেও থাকতে হবে, তাহলেই কিন্তু মুক্তি আসবে, আলো আসবে। জি, ধন্যবাদ আনসারি। কারণ মানবাধিকার থেকে শুরু করে সকল কিছুই, কোনো কিছু কিন্তু পার্সিয়াল হয় না, যে আপনার ক্ষেত্রে অধিকার ঠিক আছে, আমার ক্ষেত্রে অধিকার নাই, সেটি কখনোই হতে পারে না। যেটি ৭১ টেলিভিশন সহ আওয়ামী প্রপাগান্ডা আরো বেশ কিছু যে টেলিভিশন আছে তারা যেটি প্রতিষ্ঠিত করতে চায়, যেভাবে মানুষের উপর সব চাপিয়ে দিতে চায়। ইলিয়াস হোসেন, আপনার টোটাল মন্তব্য জানতে চাই আজকের আলোচনা, দর্শকদের মতামত সব মিলিয়ে। যে আজকের মূল অনুষ্ঠান তো হচ্ছে ওই ৭১ টেলিভিশনের বিষয়টাই। তো আমাদের কনক ভাই এবং আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তাদের একটা বিশাল অংশ থাকে, সাধারণ মানুষ আমাদেরকে বলে থাকেন যে ভাই আছি, এগিয়ে যান, বীর, এই সেই নানান বাঘের বাচ্চা এই সে এগুলো বলে আমাদেরকে পাম মারেন, আর মানে বলার জন্যই বলেন। তো আপনাদের কাছে সাধারণ মানুষের, ইলিয়াস, আমাদের প্রতি সাধারণ মানুষের এক ধরনের ভালোবাসা আছে, কারণ তারা দেখেন যে বাংলাদেশের মিডিয়া যে বিষয়গুলো নিয়ে আসতে পারছে না, সে বিষয়গুলো তারা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা জানতে পারে, এবং তারা দেখেছেন যে এই বিষয়গুলো সত্য। সো তাদের এই অ্যাপ্রিসিয়েশন আমাদেরকে অবশ্যই স্যালিউট করতে হবে। যে আমরা তো সেই জায়গা থেকে আমরা কখনো আপনাদের কাছে কিছু চাই নাই। আমরা কিন্তু আজকে জীবনের ঝুঁকি নিয়ে, ধরুন ডক্টর কনক সারোয়ার, আমি, যারাই কথা বলছে, বা মেজর দেলোয়ার, যে যারাই আছে এই অনলাইনে, তাদের সবাই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছে। আমি কিন্তু, আমার প্রয়োজন ছিল না যে আমেরিকাতে এই জীবনের ঝুঁকি নিয়ে তারপরে কথা বলে। আমেরিকাতে টাকা পয়সা কামাই আমি দেশে যেতে পারতাম, আসতে পারতাম, কি দরকার ছিল? তো দেশের জন্যই আমরা যতটুকু ঝুঁকি নিয়েছি, হয়তো আমাদের দ্বারা দেশ স্বাধীন করা সম্ভব না, কিন্তু যতটুকু ঝুঁকি নিয়েছি, আপনাদের কাছ থেকে সেটার রিটার্ন চাই কিছু কিছু জায়গায়। তার মধ্যে ১ নাম্বার হচ্ছে, এখন যেই ঘটনাটা চলছে, ৭১ টেলিভিশন শুধু একটি টেলিভিশন না, এই বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে পুলিশ, সেনাবাহিনীর একটা অংশ, সবাই সরাসরি এখন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ক্যান্টনমেন্টের ভেতরে ভারতীয় সেনাবাহিনীর আধিপত্য আছে, তাদের মেজর জেনারেল, তাদের ব্রিগেডিয়ার জেনারেলরা এখন কাজ করে, চেয়ার নিয়ে অফিসিয়ালি কাজ করে। এটা তো সত্য কথা, সবাই জানে। অথচ দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে ৯০% মানুষ মুসলমান, যেই দেশের একটা বিরাট অংশ মাদ্রাসাতে পড়াশোনা করে। আমার কাছে কদিন আগে একজন একটা ইমেল করেছে, সেখানে দেখলাম তার কোড টোড নাম্বার, আমি সেগুলো বলছি না, কোড টোড নাম্বার সহ দিয়েছে, সে বিডিআর এ চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছিল। সেখান থেকে তারা এরর কোড হিসাবে একটা ফিরতি একটা মেসেজ পাঠিয়েছে, এবং সে নাকি তাদের
টেলিফোনে অথবা কোনোভাবে তাদের কাছে যোগাযোগ করে বলেছে যে আমার এটা কি সমস্যা ছিল, তখন তারা বলেছে যে তোমার ম্যাট্রিক সার্টিফিকেট হচ্ছে মাদ্রাসা থেকে পাশ করা। 90% একটা দেশের মধ্যে মাদ্রাসা থেকে পাশ করলে তার সেনাবাহিনী, পুলিশ, বিডিআর এ চাকরি হবে না, এটা আমরা দেখতে চাই না। অতএব এই 71 টেলিভিশনের এই যে জোট আছে, এই জোট শুধুমাত্র যে আজকে নুরুর বিরুদ্ধে কথা বলছে তা নাই। নুরুর বিরুদ্ধে যারা কথা বলছে তারাই ইসলামের বিরুদ্ধে কথা বলছে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে তারাই আজকে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে তারাই আজকে ভারতের পক্ষে কথা বলছে। অতএব সেই জায়গাটা তার। আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা দুইজনই আমার সিনিয়র সাংবাদিক, কিন্তু একটা জায়গায় আমি খুব আমি আমি বাঁচি আর মারা যাই একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ভারত রাষ্ট্রটা আমাদের শত্রু, ভারতের আগ্রাসন বলে কিছু নাই। যে কথাটা আপনারা দুজনেই কিছুক্ষণ আগে বলেছিলেন একজন দর্শকের কথায়, ভারত রাষ্ট্র বলে কিছু নাই, মানে আগ্রাসন বলে কিছু নাই, ভারত রাষ্ট্রটাই আমাদের শত্রু, যেটা ব্রিটিশরা 1947 সালে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রতিটা পদে পদে তারা প্রমাণ করেছে। দেখুন, পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা দুটা বাংলা আলাদা, সেই দুইটা বাংলা কিন্তু আলাদা ছিল না, কিন্তু আমরা আলাদা হয়েছি। আমরা আজকে কেমন আছি আর পশ্চিম বাংলার মুসলমানরা কেমন আছে সেটা একটু চিন্তা করে দেখুন। মমতা আজকে সারাদিন বলে যে তারা মুসলমানদের পক্ষে কথা বলে। 1945 সালে দেশ যখন স্বাধীন হয় তখন সেখানে মুসলমানের সংখ্যা ছিল সম্ভবত 33 ভাগ, আর সরি মানে চাকরি ছিল, সরকারি চাকরিতে মুসলমানদের সংখ্যা ছিল, উপস্থিতি ছিল 33 ভাগ, সেটা এখন 2 ভাগে নেমে এসেছে। হায়দ্রাবাদ, সে হায়দ্রাবাদের নিজাম ছিল মুসলমান, সেই মুসলমান হায়দ্রাবাদের নিজামকে সরিয়ে তারপরে 8 ঘন্টার মধ্যে তাদেরকে দখল করা হয়েছে। সেখানকার মুসলমানরা এখন কি অবস্থায় আছে সেটা একটু জেনে দেখুন। কাশ্মীরের মুসলমানরা 370 ধারাকে সরিয়ে দিয়ে, তার অনুচ্ছেদকে সরিয়ে দিয়ে তারপরে আজকে সেখানকার মুসলমানদের উপরে কি নির্যাতন করছে সেটা একটু চিন্তা করে দেখুন। অতএব এই ভারত রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের বিরুদ্ধে কাজ করেছে, সেটা সেই বঙ্গভঙ্গ থেকে শুরু করে আজকের যে 1971 এবং এই 2020 সালে আমরা যেখানে বসবাস করছি সেই জায়গায় কনক ভাই এই বিষয়টা নিয়ে আপনি আরেকটা আলোচনা করতে পারেন। এটা ভারতের শুধুমাত্র আগ্রাসন এই এখন ওই বিজেপি থেকে কিংবা আরএসএস থেকে বা কোনো একটা জায়গা থেকে এসেছে, তাদের এই রয়ের এবং ভারতের যে পলিসি, এই পলিসিটাই সেখান থেকে শুরু হয়েছে। আমাদের বাংলাদেশে কি কবির অভাব আছে? আজকে আমাদের এই যে কিছুদিন আগে আব্দুল, সম্ভবত ওনার নাম কি আমি ভুলে গেছি, যে মারা গেল যে কিছুদিন আগে, তাকে শহীদ মিনারে দাফন করতে পর্যন্ত মানে জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই, অথচ সেই ব্যক্তিটার এই মতো এরকম মুসলমান কবির কিন্তু বাংলাদেশে অভাব নাই। কিন্তু কোত্থেকে রবীন্দ্রনাথ, যারা কিনা বাংলাদেশের মানুষকে শিক্ষিতই করতে চায় নাই। শুধু এটাই না, আপনি পৃথিবীর একটা দেশ দেখান যেই দেশের মধ্যে অন্য দেশের কবিদের বই এমন একেবারে সামগ্রিকভাবে তাদের বেসিক শিক্ষা পাঠ্যক্রমের মধ্যে এইভাবে ঢুকানো হয়েছে। কেন বাংলাদেশে ইলিয়াস হোসেন, আপনার কথার সঙ্গে আপনি অনেক বেসিক কথা বলছেন, এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আমরা আরেকদিন আলোচনা করব। আজকে আমরা আমাদের প্রায় 1 ঘন্টা 12 মিনিট আমাদের আলোচনা হয়ে গেছে, প্রায় 3000 দর্শক। ভারতের জায়গাটা ওইভাবেই মানতে হবে, ভারতকে কোনো বিশেষ জায়গা থেকে ঘৃণা করা যাবে না, ভারতকে দেশ হিসেবে ঘৃণা করতে হবে। যতদিন পর্যন্ত না তাদের যে ফরেন পলিসি বাংলাদেশের উপরে তারা অ্যাপ্লাই করছে, কিংবা এই ভূ রাজনৈতিক ভাবে তাদের যে পলিসি, দেখুন কোনো দেশে কিন্তু তাদের সাথে নাই। অতএব কোনো পরিস্থিতিতে ভারতকে আমাদের বন্ধু রাষ্ট্র মনে করার কোনো কারণ নেই। কারণ পৃথিবীর উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ফিলিস্তিনি, ইসরায়েল, এগুলো সবার সাথে কিন্তু খারাপ সম্পর্ক আছে। পার্শ্ববর্তী রাষ্ট্র হলেই তার সাথে বন্ধুত্ব থাকতে হবে এমন কোনো কথা নেই। ভারতের সাথে কারো সম্পর্কে ভালো নেই, পাকিস্তানের নাই, ভুটানের নাই, নেপালের নাই, চীনের নাই, তো আমরা বাংলাদেশিরা কেন থাকছি? আপনারা জানেন যে কেন থাকা হচ্ছে। অতএব রাষ্ট্রীয়ভাবে তাদের এই জায়গাটা ইলিয়াস আমরা একটু ব্যতিক্রম, যে ভারতের আমরা যদি ইতিহাস বিশ্লেষণ করি আমরা দেখবো যে ভারত হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। তো বাংলাদেশ যদি সবকিছু খুলে দেয়, বাংলাদেশ যদি বলে যে তোমরা করো, আমরা তোমাদেরকে সব দিয়ে দিলাম, আমাদেরকে একটু ক্ষমতায় রাখো, আমরা ভোট চুরি করে আসছি, আমরা মধ্যরাতে আসছি, আমাদেরকে তোমরা রক্ষা করো, তো ভারত তো মাথার উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকবে, এটা খুব স্বাভাবিক বিষয়। তো আমরা যদি একটু শক্ত থাকতাম, নিশ্চয়ই আমাদের উপর এতটা তাদের আধিপত্যের কোনো সুযোগ ছিল না। তো আজকে অংশগ্রহণ করার জন্য আলোচনা থেকে সরে যাচ্ছে। শেষ কথা হচ্ছে, এখানে যে মানুষগুলো এখন এই মুহূর্তে দেখছেন, কেউ ভিডিওটা শেষ করার পরে 71 টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব আনসাবস্ক্রাইব এবং
আনফলো আনলাইক না করে কেউ বের হবেন না। এটা আপনার নৈতিক দায়িত্ব। আপনারা যারা এতদিন যুদ্ধ করতে চাচ্ছেন আমাদের সাথে, আমাদেরকে এগিয়ে যান, কি চাই এই সেই বলেছেন, তাদের কাছে আমরা আজকে এটাই চাই। এরপরে ভারতের বিভিন্ন পণ্য বয়কটের ডাক থেকে শুরু করে ৭১ টেলিভিশনের যে মেঘনা গ্রুপ, সেই মেঘনা গ্রুপের পণ্য বয়কটেরও ডাক আসতে পারে। এই জিনিসগুলো একটু মানেন। আপনাদের ঘরে বসে থেকে অনেক কিছু করার আছে, সেগুলো অন্তত করতে থাকুন। আল্লাহ হাফেজ। তো ইলিয়াস এবং ইমরান হাসানের এক মুরব্বী একটা কমেন্টস করছে, যদি একটু শুনেন। ৭১ টিভির বিরোধিতা যারা করছে তারা ৭১-এ দেশ বিরোধী ছিল। স্বাধীনতা বিরোধী শক্তিরাই কেবল ৭১ টিভিকে বয়কট করতে পারে, আবেগ নই বিবেক দিয়ে চিন্তা করে। তো বুঝতেই পারছেন যে এটা কোন গ্রুপ, কি কি হচ্ছে। ডাক্তার মতামত দেওয়ার মতামতকে আমরা সবই ওপেন। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ কিভাবে ৭১-কে বয়কট করেছে। আর কমেন্টের কথা যেটা বলছেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। সেটা হচ্ছে যে যারাই ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন তাদের সবার জ্ঞাতার্থে বলতে চাই যে গোয়েন্দা সংস্থা, ৩টা গোয়েন্দা সংস্থার এরকম গ্রুপ আছে, তারপরে ছাত্রলীগের আলাদা এরকম ইউনিট আছে, যারা কিনা এখন ফেসবুকের যারা খুব জনপ্রিয় মানুষ কিংবা যারা বাংলাদেশের পক্ষে কথা বলে, স্বাধীনতার পক্ষে কথা বলে, সেই মানুষগুলোকে একটু মানে ডিপ্রেশনে রাখার জন্য, একটু কনফিউজ করার জন্য তারা এই বাহিনীগুলোকে কাজে লাগিয়েছে। সেখানে গিয়ে যাতে ব্যাড কমেন্ট করে তারপর তাদেরকে মানে এই কাজ থেকে বিরত রাখা যায়, সেটা সম্ভব হবে না। এবং ইলিয়াস, এই প্রসঙ্গে আমি আপনাকে বলি, তারা ব্যাড কমেন্টস এর সাথে সাথে তার স্ক্রিনশট নেয় এবং প্রতি কমেন্টস তারা ৫০ টাকা করে পায়। তাও ভালো যে আমাদেরকে ব্যাড কমেন্টস করে যদি কারো জীবন রুজি রুটি হয়, কারো যদি ভরণ পোষণ চলে, একটা ইনকাম হয়, অসুবিধা কি, চলুক না। মানুষ তো বোঝে কি হচ্ছে না হচ্ছে। আর পাশাপাশি আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ইলিয়াস, সাম্প্রতিক সময়ে গতকালই তো হোম মিনিস্ট্রি থেকে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। মূলত সেনাপ্রধানের এই যে টেলিফোন আলাপ যে ফাঁস হলো, তারপরে তাদের কোনো বক্তব্য নাই, দালাল সাংবাদিকদের কোনো নিউজ নাই, কোনো বিশ্লেষণ নাই, প্রতিবাদও নাই। তারা সতর্ক করেছে, বিনয়ের সাথে বলেছে যে এসব থেকে বিরত থাকতে। আমরা বিনয়ের সাথে জানাতে চাই যে আমরা এসব থেকে বিরত থাকবো না, আমাদের কাজ অব্যাহতভাবেই চলবে, মুখোশ উন্মোচন চলতেই থাকবে। ইতিমধ্যে যেসব তথ্য আমাদের কাছে আছে নিশ্চয়ই ধারাবাহিকভাবে তার সবটুকুই প্রচারিত হবে, দেশের স্বার্থে, বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য এবং মানুষের অধিকার ফিরে আনার জন্য, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, মানুষের মুখের অধিকার, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। জামাইকাতে আপনার পুলিশের যে অফিসার একজন জমি কিনেছে, সেগুলো ইমরান আনসারী ভাইকে একটু খুঁজে টুজে তারপর ঠিকানাগুলো বের করার ওই দায়িত্বটা দিয়ে রাখলে ভালো। এগুলো আসবে। বিনয়ের সাথে অনুরোধ করেছেন, আমরা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করলাম এবং আমাদের কাজ চলবে। এবং আরো অনেক তথ্য আসবে, যেসব তথ্য আছে না, লাভ দিয়ে উঠবে সব। ওয়ান ফাইন মর্নিং ঘুম ভাঙবে অন্যভাবে অনেকেরই। তো আজকে এই পর্যন্তই। দর্শক যারা আমাদের সঙ্গে যোগ দিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা চেষ্টা করব নিয়মিতভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করতে, যেন আপনারা আপনাদের মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমরা আপনাদের কথা শুনতে চাই। অতিথিদের আবারও ধন্যবাদ। দর্শক ভালো থাকুন। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আবারও দেখা হবে। আপনারা পাশে থাকবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন, যেন যখন যে অনুষ্ঠান আমরা করি সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।